স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এবং দাখিল 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আমাদের ক্লাসটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল, 7টার থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কারেন্টের সমস্যা, লোডশেডিং হচ্ছে প্রচুর। আমরা অলরেডি একবার শুরু করছিলাম 7:30 বাজে, বাট কারেন্ট চলে যাওয়াতে আমাদের ওই লাইফটা কেটে গেছে। সো আমরা এখনও কোনো কিছু শুরুই করি নাই, বাট স্টার্ট হয়েছে। আশা করি আর লোডশেডিংয়ের জন্য আমাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমরা তাহলে শুরু করি। এখন আগে তোমাদের কি অবস্থা সেটা বলো। আশা করি তোমাদের পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে, কারণ অলরেডি তোমাদের সিনিয়রদের রেজাল্ট দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, আমার সাউন্ড কি সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? একটু জানালে ভালো হয়। মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইব্রাহিম, বলো আমার সাউন্ড কি সব শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? আর এরপরে সাফওয়ান আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের সিনিয়রদের রেজাল্ট কিন্তু কয়েকদিন আগে দিয়ে দিয়েছে। সো তোমরা অলরেডি অলমোস্ট তোমরা হচ্ছে কি এইচএসসি ক্যান্ডিডেট, মানে তোমরা এখন পরীক্ষার্থী, ঠিক আছে? আর তোমরা এমন একটা ব্যাচ তোমরা যারা কিনা বিগত দিনে যেই এসএসসি এইচএসসি ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতার তোমরা লাস্ট ব্যাচ, এইচএসসি 25 অথবা দাখিল 25 ব্যাচ, ঠিক আছে? তোমাদের পর থেকে নতুন কারিকুলামে পরীক্ষা হবে, ওদের পরীক্ষা কিভাবে হবে, এইচএসসি এইচএসসি কীভাবে হবে, এগুলো এখনও সবাই অস্পষ্ট, ঠিক আছে? সো তোমরা হচ্ছে একদম লাস্ট ব্যাচ। সো এই জন্য এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা তোমাদের হ্যাঁ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনো প্রবলেম হলে তোমরা সাথে সাথে কমেন্ট করবা, আর তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমরা যেহেতু একদম লাস্ট ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ বা দাখিল 25, তোমাদের উচিত এমন একটা রেজাল্ট করা যে রেজাল্ট হচ্ছে কি ইতিহাসে রেকর্ড হয়ে থাকে। আর তোমাদের রেকর্ড ভাঙার মতো এরপরে আর কোনো ব্যাচ নেই, কারণ এরপরে যারা আসবে তারা হবে কি নতুন কারিকুলামের স্টুডেন্ট। সো তোমরা এমন একটা রেকর্ড করে দিবা, ওই রেকর্ড যাতে কেউ ভাঙতে না পারে, ঠিক আছে? সেই প্রত্যাশা নিয়ে আমরা ভাইয়ারা যারা আছি, আমি সহ আরও তোমাদের 3জন ভাইয়া আছেন, হ্যাঁ, আমরা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করব। তোমাদের কাজ হবে প্রত্যেকটা ক্লাস সুন্দর মতো করা, প্রত্যেকটা লাইভে উপস্থিত থাকা, কমেন্ট করা, আর বিশেষ করে তোমাদের আশেপাশে যত বন্ধুবান্ধব আছে যারা বিগত 1 বছর পড়ে নাই, ঠিকঠাক মতো ঘুমাইছে, খাইছে, দাইছে, ঠিক আছে, ওদেরকে ধরে ধরে এনে গ্রুপে জয়েন করা, ঠিক আছে? আমাদের অনেকগুলো গ্রুপ আছে, আত্মাদ্রিসের গ্রুপ আছে, ভাইয়া নিজস্ব একটা গ্রুপ আছে ক্রিস্টাল কেমিস্ট্রি, ওখানেও তোমরা জয়েন থাকবা। ওটা হচ্ছে স্পেশালি কেমিস্ট্রির জন্য, অবশ্য সব সাবজেক্টই থাকবে। আচ্ছা, সো আমাদের অলরেডি আমরা অনেক লেট, সো আমরা শুরু করে দিই নাকি? আমরা শুরু করে দিই। হ্যাঁ, এন তর মানে অন্তর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দিই। আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের, যেহেতু বলছিলাম তোমাদের সাথে আমরা থাকবো, সো থাকবো বলতে প্রথম থেকেই, একদম তোমাদের প্রথম থেকে শুরু করছি। প্রথম অধ্যায়টা স্কিপ করলাম, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট যেখান থেকে তোমাদের এমসিকিউ সিকিউ থেকে স্টার্ট হয় ওই জায়গাগুলো থেকে আমরা শুরু করলাম। সো আমাদের আজকে কেমিস্ট্রির
হচ্ছে কি পদার্থের অবস্থা, যে অধ্যায়টা আছে আমরা সেটা পড়বো, ঠিক আছে। এই অধ্যায়টা তোমরাই জানো, অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের হচ্ছে অলরেডি তোমরা যেহেতু 1 বছর পড়ে আসছো। আর আরেকটা কথা ভাইয়া বলে দিই, সেটা হচ্ছে পিছনে 1 বছর কিভাবে গেছে ওটা নিয়ে এখন কেউ কোনো টেনশন করবে না। তোমাদের হাতে আমরা হিসাব করলাম 8 থেকে 9 মাস, সর্বোচ্চ গেলে 10 মাস তোমাদের হাতে সময় আছে। ইনাফ টাইম, ঠিক আছে। তোমরা এই সময়টা কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ GPA 5 গোল্ডেন A+ নিশ্চিত, ইনশাল্লাহ। সো তোমাদের কাজ হচ্ছে আমাদের সাথে থাকা, আমাদের সাথে যুক্ত থাকা, আর তোমাদের বন্ধুদেরকে যুক্ত করানো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই, বিসমিল্লাহ। তাহলে আমাদের চ্যাপ্টারের নামটা একটু দেখিনি। আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা কি? পদার্থের অবস্থা। কার অবস্থা? পদার্থের অবস্থা। তাহলে যার অবস্থা তাকে সম্পর্কে আগে আমাদের স্টাডি করতে হবে। চলি আমরা। আসলে পদার্থ মানে কি? পদার্থ মানে কি তোমরা বলো তো? পদার্থ মানে কি? আচ্ছা, পদার্থ মানে হচ্ছে 3টা কথা মনে রাখবা, বেশি কিছু না, 3টা কথা মনে রাখবা। কি? পদার্থ হচ্ছে কি? যার নির্দিষ্ট ভর আছে, যা জায়গা দখল করে এবং যা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। 3টা কথা, এই 3টা কথা মনে রাখবা। 1 2 3, ঠিক আছে। যে যার নির্দিষ্ট ভর আছে এবং যা জায়গা দখল করে এবং যা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে পদার্থ, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো ভর আছে, এই যে দেখো এটা একটা পদার্থ, রাইট? এই যে আমি একটা গিম্বল বলে এটাকে, হ্যাঁ, একটা মাউন্ট, এটা নিলাম, এটা একটা পদার্থ, ঠিক আছে। এটা একটা ভর আছে, এবং এটা কি একটা, এই যে আমার হাতের মধ্যে একটা জায়গা দখল করতেছে না? দ্বিতীয় শর্ত কমপ্লিট করছে। এবং এটা বল প্রয়োগে কিন্তু বাধা সৃষ্টি করে। এই যে আমি এদিক থেকে একটা ঘুষি দিলে পাঁচ করলাম, আমাকে বাধা দিছে না? আমার পাঁচটা কিন্তু ওই পাশে যেতে পারতো, কিন্তু সে বাধা দিছে, ঠিক আছে। এই বাধা দেওয়ার ক্ষমতা আমাদের কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ সবারই আছে। তার মানে পদার্থের এই 3টা কথা আজীবন মনে রাখতে হবে। এই 3টা শর্তই হচ্ছে পদার্থের জন্য একদম মেইন শর্ত, ঠিক আছে। সো আমরা পদার্থের সংজ্ঞা ক্লিয়ার। আচ্ছা, এখন আসো পদার্থ কয় ধরনের? পদার্থ আমাদের 3 ধরনের। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে আসছি। পদার্থ আমাদের কয় ধরনের? 3 ধরনের, তাই না? আচ্ছা, ঠিক আছে, সব কিছু ঠিক আছে কি না? ওকে, পদার্থ 3 ধরনের। কি? কঠিন, তরল অ্যান্ড বায়বীয় অথবা গ্যাসীয়। কঠিন, তরল, বায়বীয় অথবা কি গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা অবস্থার কথা কম বেশি সবাই জানি, সেটা আমরা অলরেডি একটা আমাদের কুইজ হয়ে গিয়েছে যে পদার্থের চতুর্থ অবস্থা কি। আমাদের অলরেডি একটা কি কুইজ হয়ে গিয়েছিল, তোমরা অনেকে রিপ্লাই দিয়েছো, অনেকে অনেক এফোর্ট দিয়েছো ওইখানে। আমি একটু পর ওটা রেজাল্ট জানিয়ে দিব কে আমাদের ওখানে বিজয় হয়েছে, ঠিক আছে। সো আমাদের পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? তোমরা যারা লাইভে আসো খুব দ্রুত জানিয়ে দাও, ইভেন পরবর্তীতেও যারা লাইভটা দেখবা সবাই কমেন্টে এটা জানিয়ে দিও। আচ্ছা, তাহলে পদার্থের চতুর্থ অবস্থা কি সেটা তোমরা জানাবে। এখন আমরা পদার্থের বেসিক যে 3টা ধরন আছে সেই 3টা ধরন একটু ক্লিয়ার হয়ে নিব। কি? কঠিন, তরল, বায়বীয়, অথবা এটাকে আমরা গ্যাসীয় বলতে পারি। আচ্ছা, সো আসো তাহলে এই 3টা ফেজ, এই 3টা অবস্থা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ, পদার্থের 3টা অবস্থা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। তাহলে প্রথমে আমরা কি বললাম? প্রথমে হচ্ছে কঠিন মানে হচ্ছে সলিড। আচ্ছা, সো এখন দেখো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। এখন কঠিন পদার্থের মধ্যে কিছু কথা আমরা দেখিনি। ইভেন তোমরা এই কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, এই 3টা প্রকার নিয়ে তোমাদের MCQতে প্রত্যেকবার একটা কোশ্চেন আসে, ঠিক আছে। সো এইখানে তোমরা একটু, এই যে আমি যে লেখাগুলো লিখছি এর বাইরে কোনো কথা নেই, এই লেখাগুলো একটু ভালো করে বুঝবা। প্রথমে আসো আমরা 3টা বৈশিষ্ট্য আগে শিখি। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি? দেখো, নির্দিষ্ট ভর আছে। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রথম কথা কি বলছে? নির্দিষ্ট ভর আছে। তুমি একটা কঠিন পদার্থ নাও, আমি আবার সেম জিনিসটা নিলাম, মাউন্ট, আমার হাতের কাছে এটাই আছে, ঠিক আছে। ধরো এটা ইটও হতে পারে, হ্যাঁ, এটা তোমার টেবিল চেয়ার হতে পারে। আমি তো অনেক শক্তিশালী বা তোমরা অনেক শক্তিশালী, টেবিল চেয়ার হাতে নিতে পারবা না। এই যে টেবিল চেয়ার যা বলতেছি সব কিছু হচ্ছে কি কঠিন পদার্থ। আমার আশেপাশে টেবিল চেয়ার আছে, তাকে এখন দরকার নেই নেওয়ার। আচ্ছা, আসেন এরপরে, এটার হচ্ছে নির্দিষ্ট ভর আছে। এই যে একটু অনুমান করা যায়, যে কোনো কঠিন পদার্থকে হাতে নিলে, একটু ভর আছে যে সেটা অনুমান করা যায়, ঠিক আছে। 1 নম্বর শর্ত ফিল আপ করছে। 2 নম্বরে তরল পদার্থের মধ্যে সেম জিনিস আছে, নির্দিষ্ট ভর আছে। পানির নির্দিষ্ট ভর আছে না?
পানির গ্লাসটা হাতে নিলেই বোঝা যায়। খালি গ্লাস হাতে নিলে যেরকম ভর থাকে, গ্লাসের মধ্যে পানি নিয়ে যদি এটা হাতে নিই ফিল করা যায় অবশ্যই, তাহলে নির্দিষ্ট ভর তরল পদার্থেরও আছে। আচ্ছা, বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি আছে? অবশ্যই আছে, নির্দিষ্ট ভর আছে, বায়বীয় পদার্থেরও নির্দিষ্ট ভর আছে। এখন সেটা আমরা কি এমনি নর্মালি অনুমান করতে পারি না, হাতে রেখে অনুমান করতে পারি না। এটা অনুমান করার জন্য তোমরা ক্লাস 8-এ অথবা 7-এ একটা পরীক্ষা পড়ে আসছো, বেলুন দিয়ে পরীক্ষা, ঠিক আছে? বেলুনের ভিতরে কি গ্যাস বা বায়বীয় পদার্থ ঢোকানোর পর সেটা আমরা মেজার করে দেখি যে সেখানে কি একটা ভর বেড়ে যায়। সো বায়বীয় পদার্থের একটা ভর আছে। ওকে, আচ্ছা, এই তিনটা কথা সবার জন্য সেম, তিনটা কথা সবার জন্য সেম। এখন পরের কথাটাতে আসি আমরা। পরের কথা কি বলছে? যে নির্দিষ্ট আকার আছে। আচ্ছা, এই যে আমি যে বললাম একটা মাউন্ট, এই মাউন্টের আকারটা দেখো তো, আকৃতিটা দেখো তো, নির্দিষ্ট আকার না? নির্দিষ্ট আকার না? এখন তোমার টেবিল চেয়ারগুলো হাতে নিয়ে দেখো, যদি শক্তি থাকে, দেখো সবগুলো একটা নির্দিষ্ট আকার আছে, শেপ আছে, ঠিক আছে? ওকে, এটা মানলো। এরপরে তরল পদার্থের ক্ষেত্রে আসো তো, নির্দিষ্ট কোনো আকার আছে কিনা তরল পদার্থের? নেই, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। কারণ কারণ এটা কি, যেই পাত্রেই রাখবা সেই পাত্রের আকারটা ধারণ করে। ওই যে তোমাদের কিছু বন্ধু বান্ধব থাকে, কেমন যে ওরা হচ্ছে কি করে, ওরা হচ্ছে আজকে এই খাওয়াইছে, সিঙ্গারা খাওয়াইছে এর সাথে ভালো, কালকে ও হচ্ছে সমুচা খাওয়াইছে ওর সাথে ভালো, ঠিক আছে? এরকম কিছু বন্ধু বান্ধব আছে না? ঠিক তরল পদার্থটাও এরকম, যেই কোনো পদার্থে রাখো, যেই পাত্রে রাখো সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে কি আমরা বলতে পারি তার কোনো নির্দিষ্ট আকার আছে? নেই, তার কোনো নির্দিষ্ট আকার নেই। আচ্ছা, এরপরে তৃতীয় গ্যাসের ক্ষেত্রে আসো, যে নির্দিষ্ট আকার নেই, গ্যাসের মধ্যে নির্দিষ্ট আকার নেই। কেন নেই আমরা একটু পরে বলতেছি। আচ্ছা, নির্দিষ্ট কোনো আকার নেই। এরপরে আসো 3 নাম্বার শর্ত, নির্দিষ্ট আয়তন আছে। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে এই যে কঠিন পদার্থের মধ্যে এই পদার্থটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে এবং একটা উচ্চতা, হাইট আছে। এই তিনটাকে একসাথে আয়তন বলে। সো কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আয়তন আছে। এখন তরল পদার্থের ক্ষেত্রে আমরা দেখি সেটা আছে কিনা। হ্যাঁ, তরল পদার্থের ক্ষেত্রেও নির্দিষ্ট একটা আয়তন আছে, ঠিক আছে? তরল পদার্থেরও নির্দিষ্ট একটা আয়তন আছে। আচ্ছা, কিন্তু বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখো, এটার নির্দিষ্ট কোনো আয়তন নেই। আচ্ছা, কেন নেই? এখন আমরা একটু ব্যাখ্যা করি ব্যাপারগুলা। আসো, এখন আমরা একটু ব্যাখ্যা করি। তার আগে দেখি, হ্যাঁ, কে জানাইছে তোমরা? ইব্রাহিম খুব ভালো, তুমি অনেক অ্যাক্টিভ, মাশাল্লাহ। ইব্রাহিম বলছে প্লাজমা। এরপরে আরেকজন সায়েন্স ফিকশন, আচ্ছা প্লাজমা, হ্যাঁ ঠিক আছে, প্লাজমা, আচ্ছা ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ, তোমরা রেসপন্স করতে থাকো। আচ্ছা, আমরা একটু পরে আমাদের ক্লাসের বিজয়ী ঘোষণা করব। আচ্ছা, সো এখন আসো, ধরো আমাদের সলিড পদার্থ হিসেবে আমরা একটা যে কোনো পদার্থ নিই, কি নিলাম? ধরো আমরা একটা বরফের টুকরা নিই, ঠিক আছে? আইস তো খাইছি আমরা, আইসক্রিম তো খাইছি, অথবা ফ্রিজের ভিতরে একটা তাক থাকে, ছোট্ট একটা তাক দিয়ে দেয় তোমাকে, একটা শেপ দিয়ে দেয়, ওখানে আমরা পানি দিলে সেগুলো বরফ হয়ে যায়। তো সেখান থেকে আমরা ছোট্ট একটা বরফের টুকরা নিলাম, ধরো এটাই হচ্ছে সেই বরফের টুকরা, ঠিক আছে? এটা হচ্ছে সেই বরফের টুকরা। এখন আমরা কি করলাম? এটা নিচে আগুন ধরাই দিলাম, ঠিক আছে? এটা নিচে কি করলাম? আগুন ধরাই দিলাম। হ্যাঁ, নর্মালি এটা আমাদের রুম টেম্পারেচার কত থাকে? আচ্ছা, আমাদের ইন্টারনেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে যুক্ত থাকো, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো 2-1 সেকেন্ড একটু এদিক সেদিক হতে পারে, বাট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আশা করি যদি কারেন্ট না যায়, আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত কন্টিনিউ করবো। আজকে একটু লোডশেডিংটা বেশি হচ্ছে, এর জন্য তোমাদের কাছে আমি বারবার দুঃখিত। আচ্ছা, এখন দেখি, চলো তাহলে কি হলো, যে আমরা ওই যে বরফের টুকরাটা নিলাম, ওটা নিচে আগুন ধরাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, কঠিন অবস্থায় থাকে তখন তার ভিতরে যে অণু বা কণা বা পরমাণু থাকে, এই জিনিসগুলা, এই যে অণুগুলা, এগুলা কাছাকাছি থাকে, একদম একটার সাথে একটা মিশে থাকে, যার কারণে সেই কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের আরো একটা স্পেশাল বৈশিষ্ট্য কি? যে তার ভিতরে যে কণাগুলো থাকে, এগুলো একটার সাথে একটা মিশে থাকে।
একটার সাথে একটা মিশে থাকে, তখন আমরা বলতে পারি যে কঠিন পদার্থের যে আন্ত আণবিক দূরত্ব অনেক কম। আন্ত আণবিক দূরত্ব মানে কি? আন্ত আণবিক দূরত্ব মানে হচ্ছে, ধরো এই একটা কণা বা এই একটা অণু, এই একটা অণু, এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকেই বলা হচ্ছে আন্ত আণবিক দূরত্ব। আর কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্ত আণবিক দূরত্ব অনেক কম। তোমরা এই যে দেখো চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে কণাগুলো বা অণুগুলো একটার সাথে একটা বসে আছে, একটার সাথে একটা বসে আছে, তার মানে এদের কি আন্ত আণবিক দূরত্ব অনেক কম। এখন তুমি কি করলা, এই বরফের টুকরাটাকে আগুন দিয়ে দিলে নিচে, ঠিক আছে? আগুন দিলে কি হবে? এটা তরলে পরিণত হবে। তরলে পরিণত হওয়া মানে কি? এই যে আগুন দিলে এই কণাগুলো তুমি যেই কোনো পদার্থের ক্ষেত্রে চিন্তা করো, আগুন দিলে কি হয়? ওই পদার্থটা আস্তে আস্তে গরম হয়। যে অংশে আগুন দাও সেই অংশ আগে গরম হয়, এরপরে ওই গরম অংশটা, ওই মানে আগুনের গরম যেই অংশটা, সেটা কি করে? হিটটাকে তার বাকি অংশে ট্রান্সফার করে দেয়। হিটটাকে তার বাকি অংশে ট্রান্সফার করে দেয়। দেন কি হতে থাকে, যে এই যে ধরো তুমি এখানে আগুন দিলা, এখানে আগুন দিলা, আগুন দিলা, প্রথমে নিচে যে কণাগুলো থাকে এরা গরম হয়, এরা হিটেড হয়ে যায়। এরপরে তারা এই হিটটাকে পরবর্তী তার আশেপাশে উপরে নিচে যারা থাকবে তাদেরকে ট্রান্সফার করে দিবে। একটা সময় তারা সবাই গরম হয়ে যাবে। এখন যখন তারা অনেক গরম হতে থাকবে, যে গরম মানে যে তাপমাত্রাটা সে তার মানে অসহ্য অবস্থায় চলে গেছে, অসহনীয় অবস্থায় চলে গেছে, তখন সে কি করবে? তখন সে কাঁপাকাঁপি শুরু করবে, ঠিক আছে? কণাগুলো প্রত্যেকে নিজের জায়গার মধ্যে থেকে কাঁপতে থাকবে, ঠিক আছে? কাঁপতে থাকবে। আর তুমি যদি তারপরও আগুন দিতে থাকো, হিট দিতে থাকো, এদের কাঁপাকাঁপির পরিমাণ বাড়তে থাকবে, ঠিক আছে? আর কাঁপাকাঁপির পরিমাণ বাড়তে থাকলে এরা একজন থেকে আরেকজন দূরে চলে যাবে, একজন থেকে আরেকজন কি হবে? দূরে চলে যাবে, ঠিক আছে? তো প্রথম অবস্থায় যখন একজন থেকে একজন একটু দূরে সরে যায়, সেটা হয়ে যাবে তরল পদার্থ। এই যে একসাথে ছিল, এখন একটু গ্যাপ তৈরি হয়েছে, একসাথে ছিল, একটু গ্যাপ তৈরি হয়েছে, এই যে গ্যাপগুলো তৈরি হয়েছে, এদের মধ্য থেকে যে বন্ধনটা ছিল, বন্ধুত্বের যে বন্ধন, ঠিক আছে? আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড থাকি না, যে একটু দুইজন অনেক ক্লোজ ফ্রেন্ড, ক্লাসের মধ্যে সবার থেকে সবাই মানে সব থেকে ক্লোজ ফ্রেন্ড ওরা, কিন্তু মাঝখানে একজন কি করে আসে? ঝামেলা লাগাই দেয়, তাই তো? এটা তো হয়, হ্যাঁ, এটা হয়। মাঝখানে একজন এসে কি করে? ঝামেলা লাগাই দেয়, হ্যাঁ। আচ্ছা, ওই ঝামেলা লাগানোর পরে কি হয়? ওই দুই বন্ধুর মাঝখানে একটু ফাটল ধরে। এরা এতদিন একসাথে এক বেঞ্চে পাশাপাশি বসতো, তাই না? এখন একসাথে বসে না, এখন দূরে দূরে বসে। এখানে মানে একে দেখলে সে দূরে চলে যায়, এরকম চলতে থাকে, তাই না? এটা আমাদের বন্ধুত্বের মধ্যে হয়ে থাকে, নর্মাল, একদম নর্মাল কেস। সো এই কাজটাই হয়েছে, আগুন লাগাইছি, আগুন লাগানোর কারণে গরম হয়ে কণাগুলো, অণুগুলো হিটেড হয়ে কাঁপতে একজন থেকে একজন দূরে সরে গেছে। আচ্ছা, দূরে সরে গেলে যে প্রথম স্টেট, প্রথমভাবে যখন দূরে সরে যায়, তখন ওই অবস্থাকে আমরা কি বলতে পারি? লিকুইড বা তরল অবস্থা বা তরল পদার্থ বলতে পারি, রাইট? আচ্ছা, এরপরে কি হবে? আমি আরো আগুন দিতেছি, ঠিক আছে? আগুন দিলে তার কি অবশ্যই কি তার মধ্যে কি হিটের অবস্থাটা বাড়তেছে, হিট বাড়তেছে, আর হিট যত বাড়তেছে সে তত বেশি কাঁপতেছে। এখন সে এখানে এসেও কাঁপতেছে, এখানেও সে হিট পেতে কাঁপতেছে, কাঁপতে আরো দূরে সরে যাবে। দেখো এখানে গ্যাপগুলো অনেক বড়, আরো দূরে সরে গেছে, একটা থেকে একটা অনেক দূরে সরে গেছে। এই অবস্থাটাকে আমরা গ্যাসীয় অবস্থা বা বায়বীয় পদার্থ বলে থাকি, ঠিক আছে? বুঝছি এতটুকু? আচ্ছা, ঠিক আছে। এখন আসি আমরা প্রথম থেকে, যে তারা কাছাকাছি ছিল, তাই তাদের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম ছিল। আচ্ছা, তোমরাই বলো, আন্তঃআণবিক দূরত্ব যদি অনেক কম থাকে, একজনের সাথে যদি একজন লেগে থাকে, তাদের মধ্যে আকর্ষণ, বন্ধুত্বের বন্ধনটা অনেক ভালো থাকবে। হ্যাঁ, ওই দুজন বন্ধু নিয়ে কিন্তু ক্লাসে কেউ কথা বলতে সাবধানে কথা বলে, যে ওরা দুজন অনেক স্ট্রং ফ্রেন্ডশিপ, ওদের একজনকে নিয়ে কথা বলে আরেকজন রিপ্লাই দেয়, তাই না? এরকমই তো হয়। সো কি বন্ধুত্বের বন্ধন যখন আরো বেশি ভালো হয়, তখন কি এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি হয়। এই যে এই কথাটাই লিখছি, যে আন্তঃআণবিক দূরত্ব অনেক কম হলে আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি হয়। বুঝতে পারছি? তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কি হয়েছিল? ওই যে তরল পদার্থের মধ্যে কিন্তু প্রথমে বন্ধনটা ভাঙছে বন্ধুত্বের, ঠিক আছে? এরা কাঁপতে হিটের অবস্থা পেয়ে একটু দূরে সরে গেছে, তখন কি হয়েছে? আন্তঃআণবিক দূরত্ব একটু বেড়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, আন্তঃআণবিক দূরত্ব একটু বেড়ে গিয়েছে, একটু এই যে আন্তঃআণবিক দূরত্ব একটু বেড়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে আন্তঃআণবিক দূরত্ব যদি একটু বেড়ে যায়, আন্তঃকণা আকর্ষণ শক্তিও একটু কমে যাবে, বেঞ্চের মধ্যে থেকে দুজন একটু দূরে চলে গেলে এবার পোলাবেন বুঝবো যে না, ওদের মধ্যে তো ঝামেলা লাগছে, এবার আমরা ওদের সাথে ফাইট করতে পারবো, তাই না? ওদের মধ্যে আকর্ষণটা কমে গেছে, এখন দূরত্ব বাড়ছে মানে আকর্ষণটা কমে গেছে। তাহলে একটা আরেকটার ব্যস্তানুপাতিক, দূরত্ব কমলে আকর্ষণ বাড়ে, ঠিক আছে? আচ্ছা,
আর দূরত্ব যদি একটু বেড়ে যায় আকর্ষণ কি হবে, কমে যাবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আসো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হবে, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, দেখো একটা থেকে একটা অনেক দূরে। এখন বন্ধুত্বের বন্ধনটা ভেঙে তছনছ হয়ে গেছে, এখন আর কেউ জোড়া লাগাইতে পারবে না এটা, ঠিক আছে? এখন কেউ কার সাথে কথাই বলে না। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা, যে অনেক বেশি আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা, এই অবস্থাতে আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক কম হবে, এদের মধ্যে যে বন্ধুত্বের বন্ধন ছিল সেটা অনেক কমে যাবে। এখন যে কেউ এসে এদেরকে কি ফাইট করবে, এদের সাথে মারামারি করবে, তাই না? এটাই স্বাভাবিক হয়ে থাকে। সো আজকে থেকে তোমাদের যত ক্লোজ বন্ধু বান্ধব আছে সবার সাথে কি বন্ধুত্বের বন্ধনটা স্ট্রং করে ফেলো। থার্ড পার্সন যে আসবে তাকে কোনো পাত্তা দিও না, সব সময় সব দোষ মনে রাখবা থার্ড পার্সন যারা তাদের, ঠিক আছে? তোমাদের নিজেদের মধ্যে কোনো দোষ নেই। ওকে, আচ্ছা, তাহলে এই কথাগুলো আমরা বুঝতে পারছি যে আমরা কঠিন পদার্থ নিলাম, তাপ দিলাম, তাপ দিলে কি হয়, কণাগুলো কাঁপতে থাকলে কি হয়, একজন থেকে একজন দূরে চলে গেলে তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন হয় আমাদের অনেক কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, এখন তুমি কিন্তু তাপ দেওয়া এখনো বন্ধ করো নাই। গ্যাসীয় অবস্থায় গিয়ে পদার্থের 3টা স্টেট আমরা কমপ্লিট করে ফেলছি, কিন্তু এখনো তুমি তাপ দেওয়াই বন্ধ করলে না, আচ্ছা বলো তো, তাপ যদি বন্ধ না করো, হিট যদি দিতেই থাকো, এরপরে কোন অবস্থা তৈরি হবে বলতে থাকো। হিট যদি দিতেই থাকো এরপরে কোন অবস্থা তৈরি হবে, আবার বলো, একটু আগে অ্যান্সার করছো ওটা, ঠিক আছে? আমরা পদার্থের প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা এবং তৃতীয় অবস্থা পর্যন্ত তাকে হিট দিতেছি, হিট এখনো বন্ধ করি নাই। তাহলে কি হবে, আরেকটু হিট দিলে কি হবে, আরেকটু হিট দিলে পরের অবস্থাটা কি হবে, তোমরাই বলো, একটু আগে বলছো আবার বলো। আচ্ছা, হ্যাঁ বলো সবাই বলো, আমি দেখতেছি। হ্যাঁ, আবার বলছো যে প্লাজমা, মোহাম্মদ ইব্রাহিম প্লাজমা। হ্যাঁ, সায়েন্স ফিকশন না, সায়েন্স ফ্রিকশন হবে, ফ্রিকশন। আচ্ছা, প্লাজমা। এমডি আশরাফুল ইসলাম, নেট প্রচুর প্রবলেম করছে। আচ্ছা, সরি ভাইয়া, আমাদের আজকে এমনিতে লোডশেডিং করতেছে, তার উপর ওই যে তোমার ওয়াইফাই নেট একটু দুর্বল কাজ করতেছে আজকের জন্য, সরি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস এগুলো সব ঠিক থাকবে, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি সাদিয়া জাহান প্লাজমা। ওকে, থ্যাংক ইউ, সবার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন প্লাজমা অবস্থা একটু দেখে আসি, তাই না? এতক্ষণ মোটামুটি যে 3টা ফেজ আমরা পড়ছি এগুলো আমাদের মোটামুটি জানা ছিল। এখন চতুর্থ যে ফেজ আছে, যে অবস্থা পদার্থের, সেটাই আসি। হ্যাঁ, চতুর্থ অবস্থায় চলে আসি। তার আগে আমরা বলে দিই, আমাদের চতুর্থ অবস্থানে যে কুইজটা হয়েছিল সেই কুইজের বিজয়ী কে হতে পারে সেই বিজয়ী? হ্যাঁ বলো তো, কে বেশি ইফোর্ট দিছো, তোমরা বলো তো, কে ইফোর্ট দিছো বেশি? আচ্ছা, আমাদের এখানে অনেকেই আমাদের কুইজে অ্যাটেন্ড করছে। হ্যাঁ, জান্নাত ফারিহা, আশরাফুল ইসলাম, সামিরা, এরপরে হচ্ছে কি মোহাম্মদ ইব্রাহিম। আমরা হয়তো প্রথম কুইজে সবার কাছে খুব একটা রিচ করতে পারি নাই, এজন্য আমাদের কি কুইজে অংশগ্রহণ করছে খুব কম। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও বেশি জয়েন করব, কুইজগুলোতে আমরা জয়েন করব। কুইজে যা দেই ওগুলো তোমরা সুন্দর মতো রিপ্লাই করবা, ইফোর্ট দিবা। আর কুইজ 2-3টা কুইজ বা 4-5টা কুইজ পর্যালোচনা করে যে কোনো একজনকে বা 2জনকে বা 3জনকে আমরা পুরস্কার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তবে একটা কুইজ দেখে না, পিছনে কে ইফোর্ট দিছে সেটা আমরা দেখব, ঠিক আছে? সো আজকের বিজয়ী আমি বলি, সব থেকে বেশি ইফোর্ট যে দিছে সে অবশ্যই বিজয়ী হবে আমাদের মোহাম্মদ ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম ভাইয়া, তুমি হচ্ছে খাতায় লিখে সুন্দর মতো অনেক সুন্দর করে এক্সপ্লেন করছো, ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে, এই জন্য তোমাকে আমি প্রথম দিলাম বিজয়ী। হ্যাঁ, আর আশরাফুল ইসলাম, তোমার কথাগুলো সুন্দর হয়েছে, তোমার কথাগুলো তুমি গুছাই লিখছো। হ্যাঁ, তুমি হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তোমরা 2জনকেই আমি কি ফার্স্ট সেকেন্ড করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম তোমরা আরও বেশি চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কুইজগুলোতে আমরা সবাই আরও ভালোভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। তোমরা যারা কুইজে অংশগ্রহণ করছো তারা এটা নিয়ে অনেক ব্যাখ্যা দিচ্ছ, তোমাদের থেকেও আমি অনেক কিছু জানতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আজকেও তোমরা রিপ্লাই দিচ্ছ যে প্লাজমা। ওকে, ঠিক আছে। এখন প্লাজমা নিয়ে আমরা একটু হালকা পড়াশোনা করি, যদিও তোমাদের বইতে খুব একটা ব্যাখ্যা বিস্তৃতি নেই। আচ্ছা, এখন আসো প্লাজমা কি তাহলে। ওই যে একটু আগে বলে আসলাম গ্যাসীয় পদার্থ, আমরা গেলাম গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা কি করলাম,
আমরা কি করলাম, হিট দিতেছি তো দিতেছি, আমরা হিট দেওয়াটা বন্ধ করি নাই, ঠিক আছে, আমরা তার নিচে আগুন যে লাগাইছি তাকে আর শান্তি দিচ্ছি না। এখন এই গ্যাসের কণাগুলো এমনিতেই হিটের অবস্থায় আছে, এমনিতেই কাঁপতেছে, তার উপর তুমি আরও দিচ্ছ আগুন, তাহলে কি হবে, তখন এই আগুনের পরিমাণটা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস বা 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। আর ওই সময় যে স্টেটটা গঠন হবে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা, রাইট। এখন প্লাজমা অবস্থায় কি ঘটে আমি ছোট্ট করে বলে দিই। প্লাজমা অবস্থায় ধরো এই যে তুমি হচ্ছে কি যে সলিড অবস্থায় তাপ দিছো, তাপ দিয়ে লিকুইড অবস্থা করছো, আরও হিট দিলা, গ্যাস অবস্থায় হলো আরও বেশি হিট দিলা, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হিট দিলা, তখনই প্লাজমা অবস্থাটা তৈরি হবে। আর প্লাজমা অবস্থায় পদার্থের মধ্যে যে অণুগুলা, যে পরমাণুগুলো থাকে, পরমাণুর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। আমরা এগুলো নিয়ে সামনে পড়বো, পরমাণুর ভিতরে কি থাকে আমরা আরো বিস্তারিত পড়বো, সমস্যা নেই। পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন প্লাস নিউট্রন, আর নিউক্লিয়াসের চারপাশে ঘুরে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, তো যেটা হবে এই যে চারপাশে ঘূর্ণন ইলেকট্রন যেটা আছে সেটা পরমাণু থেকে বের হয়ে যাবে। এত বেশি তাপ দিচ্ছ, বেচারা তো আর থাকতে পারতেছে না, ঠিক আছে, ওর শরীর পুরো গরম হয়ে গেছে। ইলেকট্রন এমনি নিজেই একটু মাথা মানে একটু গরম, ইলেকট্রন মাথা সবসময় গরম থাকে, সে সবসময় দৌড় উপরে থাকে। এই যে ধরো এটা যদি একটা পরমাণু হয়, আমি একটু বুঝাই, এটা যদি একটা পরমাণু হয়, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, তার আশেপাশে ঘুরে হচ্ছে ইলেকট্রন, সে সবসময় ঘুরতে থাকে, তার মাথা সবসময় গরম থাকে। তারপর তুমি কি করছো, হিট দিছো, আগুন দিছো আগুন লাগায়, এখন কি তার মাথা ঠিক থাকবে? সে আরো বেশি হিটেড অবস্থা হয়ে সে তার কক্ষপথ থেকে ডিরেক্ট পরমাণু থেকে বের হয়ে যাবে, উত্তেজিত হয়ে সে বের হয়ে যাবে। তাহলে পরমাণুর ভিতর কে থাকে, কোন চার্জ থাকে? একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এখন নেগেটিভ চার্জ তো বের হয়ে গেলই পরমাণু থেকে, তাহলে ভিতর থাকবে কে, পজিটিভ চার্জ। আর নিউট্রনের চার্জ কিন্তু জিরো, আমরা ওটাকে গণ্য করব না, ঠিক আছে। তাহলে পরমাণুর ভিতরে তখন শুধু পজিটিভ চার্জ থাকে। সো এই যে অবস্থাটা, তখন পরমাণুটা থাকে হচ্ছে পজিটিভ আয়নে আয়নিত, ঠিক আছে। এই অবস্থাটাই হচ্ছে আমাদের প্লাজমা অবস্থা। আর প্লাজমা অবস্থার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, তোমরা আমাদের সোলার সিস্টেমে সবার কেন্দ্রবিন্দুকে সূর্য, আমরা সবাই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছি নাকি সূর্য আমাদেরকে কেন্দ্র করে ঘুরতেছে? কি বলো তোমরা, বলো তো, আমরা কাকে কেন্দ্র করে ঘুরতেছি? হ্যাঁ, সঠিক তথ্যটাই দিও, কিন্তু ভুল তথ্য দিলে ওই যে তোমাদের কি বলে, আমাদের অনেকগুলো বিজ্ঞানী, ভালো ভালো বিজ্ঞানী যাদেরকে মারা হয়েছিল এই তত্ত্বের কারণে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে কি করে, আমরা সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরতেছি। এই সূর্যটা হচ্ছে প্লাজমা কন্ডিশনে আছে, সূর্যের ভিতরে অনেক বেশি তাপ, যার কারণে এর ভিতরে ইলেকট্রনগুলো বাইরে চলে আসছে। সো এটা প্লাজমা অবস্থা। আরেকটা অবস্থা আছে কি, এটাও তোমরা কিন্তু লিখছো, হ্যাঁ, তোমাদের আমি সব লেখাই পড়ছি। আচ্ছা, আরেকটা অবস্থা হচ্ছে কি, এই যে বিদ্যুৎ চমকায় না, হ্যাঁ, আমরা এটাকে কি বলি, যে উপর থেকে কি সৃষ্টিকর্তা কি ছবি তুলছে, রাইট? হ্যাঁ, আল্লাহ তাআলা কি ছবি তুলছে, ছবি তুলে কি ফ্ল্যাশ মারে না, ওইটাই। এই যে বিদ্যুৎ চমকানো, এটা হচ্ছে একটা প্লাজমা অবস্থা। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্লাজমা অবস্থায় তৈরি করছিল। আচ্ছা, আরেকটা জিনিস খুব রিলেভেন্ট, তোমরা মুভি দেখো তো নাকি? হ্যাঁ, ডিসি সিরিজ, মার্ভেল সিরিজ, এমসি সিরিজ, এগুলোর মুভি তো দেখো তোমরা, হ্যাঁ। তো এখানে একটা আছে কি, ডিপ ফ্ল্যাশ একটা মুভি আছে, রাইট? আচ্ছা, ফ্ল্যাশের একটা মুভি আছে না, ফ্ল্যাশম্যান, অনেক দ্রুত দৌড়ায়, মনে আছে তো, মুভিটা দেখছো তো? আচ্ছা, এই ফ্ল্যাশের মধ্য থেকে ফ্ল্যাশ কি করে, এই যে তার একটা পাওয়ার আছে না, এই যে একটা পাওয়ার দেয়, হ্যাঁ, একটা পাওয়ার দেয়, তো এই পাওয়ারটা কিন্তু প্লাজমা অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা প্লাজমা অবস্থা সম্পর্কে অনেক কথা বলে ফেলছি, আশা করি তোমরা ক্লিয়ার। এখন আমরা নেক্সট টপিকে যাই, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের স্ক্রিনটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমাদের জন্য কিছু কোয়েশ্চেন আছে, তোমরা দ্রুত সবাই প্রস্তুত হও কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য, সবাই একটু প্রস্তুত হও, হ্যাঁ, দেখি আমাদের কোয়েশ্চেনগুলো কে বেশি আগে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, দেখো, আমরা একটু আগে পদার্থের 3টা অবস্থা নিয়ে পড়ে আসছি, আর আমাদের পরীক্ষায় পদার্থের 3টা অবস্থা থেকে কোয়েশ্চেন আসবে, প্লাজমা অবস্থা থেকে খুব বেশি আসবে না। আমি এটা তোমাদের এক্সট্রা বেসিক জানার জন্য কি আমি ওটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, প্লাজমা, পালহীন নৌকা। আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে আমরা ঘুরতেছি, সাদিয়া জান, হ্যাঁ, ঠিক আছে, গুড, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছি। কিন্তু একটা সময় কি ছিল, হ্যাঁ, সূর্য আমাদেরকে কেন্দ্র করে ঘুরতো, এই কথাটা কিন্তু একটা সময় প্রচলিত ছিল, তাই না? আচ্ছা, যাই হোক, ওইটার গল্প আরেকদিন করবো, আজকে আমরা আমাদের পরে চলে আসি। তো পদার্থের যে 3টা স্টেট আমরা বেসিক্যালি আমরা ধরি, সেটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, দেখো, আমরা আন্ত আণবিক দূরত্ব এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি সম্পর্কে তো জানলাম নাকি?
আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি সম্পর্কে আমরা একটু আগে জেনে আসছি। তাহলে আমরা তিনটা স্টেটের মধ্যে কে বেশি কে কম একটু দেখে নিই। আচ্ছা, কঠিন পদার্থ যার আন্তঃআণবিক দূরত্ব অনেক কম, তরল পদার্থ যার আন্তঃআণবিক দূরত্ব বায়ু থেকে একটু কম, এরপর হচ্ছে বায়ু। তার মানে হচ্ছে কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, কারণ ওই যে ওদের গ্যাসীয়র মধ্যে কি হয়, আগুন বেশি থাকার কারণে ওদের কণাগুলো দূরে দূরে থাকে, তাই না? আচ্ছা, এরপরে আন্তঃকণা আকর্ষণ শক্তি, এটার ক্রমটা কি হবে, যে কঠিন পদার্থে যেহেতু তার আন্তঃআণবিক দূরত্ব অনেক কম সেহেতু তার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি। এরপর হচ্ছে তরল পদার্থ, এরপর হচ্ছে বায়বীয় পদার্থ। এই দুইটা ক্রম এমনি মনে রাখতে পারো তোমরা ইজিলি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কোশ্চেন কিভাবে আসতে পারে বলো। আচ্ছা, প্রথম কোশ্চেন, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? সবাই অ্যান্সার করে ফেলো, দেখি অ্যান্সার করে ফেলো। 1 নাম্বার কোশ্চেন, অ্যান্সার করে ফেলো সবাই, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড আছে, এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড আছে, এরপর হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে। সবাই অ্যান্সার দিতে থাকো, আমি একটু পরে বলতেছি। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হবে? একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও। হ্যাঁ, আমাদের অলরেডি মোহাম্মদ ইব্রাহিম বলছো যে কি সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, একজন বলছে সোডিয়াম ক্লোরাইড। আর কিছু হইতে পারে? আর কিছু কি হতে পারে? অ্যান্সার দাও। সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তোমরা কোথায়, বাকিরা কোথায়? সবাই কি লাইভ অন করে ঘুমাচ্ছ? লাইভে যুক্ত হলে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা ঘুমিয়ে অ্যান্সার দিয়ে দেন, স্বপ্নের মধ্যে অ্যান্সার দিয়ে দেন, আমি একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আমরা কি জানি আন্তঃআণবিক শক্তি সব থেকে কার বেশি হয়? কঠিন পদার্থের। তাহলে যখন বলবো যে কোনটির আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি, তাহলে কাকে খুঁজবো? তখন হচ্ছে কি আমরা কাকে খুঁজবো? কঠিন পদার্থ যে আসে। আচ্ছা, একজন বলছে কনফিউশন। আচ্ছা, কোনো সমস্যা নেই, কনফিউশন হলে কোনো সমস্যা নেই, ভাইয়া তো আসি। আজকের পর থেকে যাতে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? হ্যাঁ, আজকের পর থেকে যদি কনফিউশন থাকে তাহলে সমস্যা আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি? আচ্ছা, শিখা দত্ত, হাই। আচ্ছা, হাই দিবেন না এখন, হাই না দিয়ে আপনি অ্যান্সার করেন। এই যে এখানে 1 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি। তাহলে আমাদের আগে মডিফাই করতে হবে যে আমাদের অপশনের মধ্যে কি কঠিন পদার্থ কোনটা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, এটা কি কঠিন পদার্থ নাকি তরল পদার্থ নাকি গ্যাসীয় পদার্থ? কোনটা? এটা অবশ্যই কি গ্যাসীয় পদার্থ। যারা এখন পর্যন্ত সায়েন্সে আছেন, ঠিক আছে, সায়েন্স নিয়েছেন, তারা এটা যদি বলেন যে তরল বা কঠিন পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে, তাদেরকে ধরে মারতে হবে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই এটা কেউ বলবেও না, সবাই জানে কার্বন ডাইঅক্সাইড কি। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের একটা গ্যাসীয় পদার্থ। এরপরে সাদিয়া জাহান বলছো কি সালফার ডাইঅক্সাইড মেবি, কোনো সমস্যা নেই, অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড বলছে সাদিয়া জাহান। সালফার ডাইঅক্সাইড কি বলেন তো? সালফার ডাইঅক্সাইড এটাও একটা গ্যাস, সালফার ডাইঅক্সাইড এটা একটা গ্যাস। এরপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাও একটা গ্যাস। তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা কেন আমাদের চোখে পড়লো না? এই অপশনটা যদি প্রথমে দিতাম তাহলে মনে অ্যান্সার অনেকের হয়ে যেত নাকি? আচ্ছা, এটা কেন চোখে পড়লো না? সোডিয়াম ক্লোরাইডটাই তো আমাদের খাদ্য লবণ, আমরা যেটা খাই, যেটা খেলে আমাদের হাই প্রেশার হয়। যাদের বাসায় হাই প্রেশার রোগী আছে, আজকে থেকে সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ খাওয়া বাদ দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইড এটা কি কঠিন পদার্থ না? কঠিন পদার্থ না? অবশ্যই কঠিন পদার্থ। সোডিয়াম ক্লোরাইড তো তোমাদের বাসায় আছে, এখনই গিয়ে দেখে আসো, হাতে নিয়ে দেখো এটা তরল নাকি গ্যাসীয়, একটু খেয়ে আসো। আচ্ছা, এটা অবশ্যই কঠিন পদার্থ, একটু মজা করলাম, কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থর কি আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি? সো আমাদের অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, ধন্যবাদ।
ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, হ্যাঁ তুমি খুব ভালো পারফরমেন্স করতেছো মাশাল্লাহ। সবাই ভালো পারফরমেন্স করবে এখন থেকে, ঠিক আছে? ভাইয়ের ক্লাসগুলো সবাই দেখবা, অন্যান্য ভাইয়াদের ক্লাসগুলো দেখবা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো এটা আমাদের হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এখন আসো এই কোশ্চেনটাতে আসো, যে 2 নাম্বার কোশ্চেন, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ কি? কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? অ্যান্সার করে ফেলো। 3টা অপশন আছে, তার মধ্যে অপশন যে কোনো একটাও হতে পারে, অথবা 2টা হতে পারে, অথবা 3টাও হতে পারে অপশন, ঠিক আছে? তাড়াতাড়ি অ্যান্সার করো এটা। আচ্ছা তাড়াতাড়ি অ্যান্সার করো। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ কি? কারণ কি? প্রথম অপশন আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়, একটা অপশন। 2 নাম্বার অণুর গতি বৃদ্ধি পায়। 3 নাম্বার আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়। 1 2 3 যে কোনো একটা অপশন হতে পারে, অথবা 2টা হতে পারে, অথবা 3টা হতে পারে। যেটা তোমাদের কাছে সঠিক মনে হবে সেটাকে লিখো। আচ্ছা আমাদের ইব্রাহিম ভাইয়া 1 এবং 2, ঠিক আছে? তুমি একটা বললা, ঠিক আছে? তোমারটা সঠিক কিনা ভুল সেটা আমি পরে বলতেছি, ভুল হইতে পারে। সায়েন্স ফিকশন মেবি 3টাই। আচ্ছা একটা তো একটা বললেনি নাকি? আপনি বললেন হচ্ছে 3টা। তিনটাই কি হবে? একটু চিন্তা করি, আমরা একটু চিন্তা করি, হালকা একটু চিন্তা করি, যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আমাদের ওই যে ছবিটা একটু রিয়েলাইজ করি, আমরা তাপ প্রয়োগ করছি, কঠিন পদার্থের কণাগুলো প্রথমে একটার সাথে একটা লেগেছিল, এখন তাপ প্রয়োগ করছি, তারা কি হবে? একটু দূরে সরে যাবে, তরল হয়ে যাবে। তখন আসলে কোন কোন কেস ঘটে আমাদের সাথে? হ্যাঁ আচ্ছা, এমডি রাকিবুল্লাহ 3টা। 3 ও শুধু 3 বলছো? আচ্ছা শুধু 3। আচ্ছা সায়েন্স ফিকশন, সরি 2টা হবে, 1 এবং 2। আচ্ছা 1 এবং 2। আচ্ছা তাহলে আমরা চলে আসি, আমাদের প্রথমটা ছিল হচ্ছে আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। আচ্ছা আমরা একটু ছবি আঁকি। এই যে আমাদের কঠিন অবস্থায় কণাগুলো একটার সাথে একটা লেগে থাকে, আর তরল অবস্থায় গেলে এটাকে যদি আমরা তরল করি, কণাগুলো একটার সাথে একটা দূরে চলে যায়, ঠিক আছে? এটাই তো ঘটে। আচ্ছা তো কঠিন পদার্থ যখন থাকে, সে যখন তাকে আমরা তাপ দেই, যখন তাপ দেই তার কণাগুলো কি দূরে চলে যায় না? তাহলে আন্তঃআণবিক দূরত্বটা কি কমে যায়? আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায়, আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা যখন আন্তঃআণবিক দূরত্ব যখন বেড়ে যায়, তখন আন্তঃআণবিক শক্তি, বন্ধুত্বের বন্ধন কি বেশি থাকে নাকি কমে যায়? বন্ধুত্বের মধ্যে দূরত্ব তৈরি হলে, বন্ধুত্বের বন্ধনটা কি বেশি স্ট্রং থাকে? না। তাহলে কি বলছে? আন্তঃআণবিক শক্তি, বন্ধুত্বের যে বন্ধনের শক্তি সেটা হ্রাস পায়। কথাটা সঠিক, বন্ধুত্বের বন্ধনের শক্তি অবশ্যই হ্রাস পাবে। আচ্ছা দ্বিতীয় কথা কি বলছে? অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। আচ্ছা তুমি যদি তাপ দাও, এটাকে যদি তাপ দাও, এটার মধ্যে অণুর গতিশক্তি বৃদ্ধি পাবে না? পাবে তো। আমরা কিন্তু অণুর গতিশক্তি এটা নিয়ে অলরেডি বলে আসছি, ঠিক আছে? এটা তোমাদের বইতে আলাদা একটা টপিক দেওয়া আছে, আমি আলাদা করি নাই, কারণ আমরা ওই যে বলতে বলে ফেলছি যে হিট দিলে প্রত্যেকটা অণু কি কাঁপতে থাকে, তাদের মধ্যে একটা গতিশক্তি তৈরি হয়, ওটাই হচ্ছে অণুর গতিশক্তি, রাইট? আচ্ছা তুমি এখন তাপ দিচ্ছ কঠিন পদার্থটাকে, অণুগুলো কি গতিশক্তি বৃদ্ধি পেয়েই তো একটা থেকে একটা দূরে চলে গেছে, তাই না? সো অণুর গতিশক্তিও কি বৃদ্ধি পাবে, আরো তাপ দিলে আরো বৃদ্ধি পাবে, আরো তাপ দিলে আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, এটাও সঠিক। লাস্ট ওয়ান 3 নাম্বার, দেখি 3 নাম্বার কি হবে? 3 নাম্বার বলছে আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়। আচ্ছা দেখি তো, তাপ দিতেছি, আন্তঃআণবিক দূরত্ব মানে, আন্তঃআণবিক দূরত্ব হ্রাস মানে কি? দুই বন্ধুর মধ্যে দূরত্ব কমে যাবে, মানে এরা কাছাকাছি চলে আসবে। আচ্ছা তাপ দিলে বা ঝামেলা লাগাই দিলে কি কাছাকাছি আসে কখনো? না, দূরে চলে যায়। তাহলে কি আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়, কিন্তু এখানে দিচ্ছে হ্রাস পায়, সো এটা ভুল। তাহলে আমাদের অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কি? 1 এবং 2। আচ্ছা যারা 1 এবং 2 অ্যান্সার করছেন, সঠিক, ধন্যবাদ। 1 এবং 2। আর কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা এই যে আমাদের খুবই পরিচিত একটা টপিক, মেবি না? একটু সমস্যা হচ্ছে আজকে, সব প্রবলেম একসাথে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখি আমরা
হ্যাঁ, এরপরে আমরা চলে আসি, এরপরে আমরা আসি হচ্ছে কি আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক আমাদের কি ব্যাপন এবং নিঃসরণ, ব্যাপন এবং নিঃসরণ, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপন, ব্যাপনকে ইংলিশে বলা হচ্ছে কি ডিফিউশন, ব্যাপনকে ইংলিশে কি বলে ডিফিউশন, ডিফিউশন। আচ্ছা, এখন ডিফিউশন কাকে বলে বা ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে পদার্থের অধিক ঘনত্বের অঞ্চল থেকে, অধিক ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে কি পাইলাম আমরা? দুইটা অঞ্চল পাইলাম, একটা হচ্ছে কি অধিক ঘনত্বের অঞ্চল, আরেকটা হইল নিম্ন ঘনত্বের অঞ্চল। সো পদার্থ যখন অধিক ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়বে, সেটাই হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। বুঝতে পারছি? তাহলে নিঃসরণ কি? চলে আসি। নিঃসরণ হচ্ছে সেম কেস, সেম কেস। এখানে ছিল অধিক ঘনত্বের অঞ্চল, এটা হয়ে যাবে উচ্চ চাপের অঞ্চল। ওইখানে নিম্ন ঘনত্বের অঞ্চল, এটা হয়ে যাবে কি নিম্ন চাপের অঞ্চল। তাহলে কি উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে সজোরে 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 যখন পদার্থটা বের হবে, সেটাই হবে নিঃসরণ অথবা ইফিউশন। দেখো লেখা আছে সরু ছিদ্রপথে, এই কথাটা ইম্পর্টেন্ট। উচ্চ চাপের অঞ্চল থেকে কোনো গ্যাস নিম্ন চাপের অঞ্চলে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে বা ইফিউশন বলে। রাইট? আমরা তোমাদের বোঝার স্বার্থে দুইটা চিত্র দিলাম। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাপনের চিত্র। তোমরা জুম্মাবার মানে শুক্রবারে ফ্রাইডে সবাই কি করো? জুমার সময় সুন্দর পাঞ্জাবি পরো, সুন্দর পাজামাটা পরো, একদম নতুন আয়রন করা, সুন্দর একটা টুপি লাগাও, ঠিক আছে। সপ্তাহের অন্যান্য দিন ভণ্ডামি করলো, এই দিনটা কি সবাই পুরুষ যারা আছে আমরা, হ্যাঁ, ভালো হয়ে যাও নাকি? আচ্ছা, না, তোমরা সবসময় ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা, তখন আমরা কি করি? সুন্দর মতো এগুলো পরে আতরটা ইউজ করি। তখন কিন্তু পারফিউমটা খুব একটা ইউজ করি না, ঠিক আছে, আতর ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, ওই আতরের ঢাকনাটা তুমি যদি খোলা রেখে দাও, ভুলবশত শুক্রবার ইউজ করছো, ইউজ করে ঢাকনাটা খোলা রেখে চলে গেলা, এমন জায়গায় রাখছো যে পরবর্তী তারা চোখেই পড়লো না। পরবর্তী যে জুমা আসছে তখন তোমার মনে পড়লো, হ্যাঁ আমার আতর কই, গিয়া দেখলা যে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নাই, সব শেষ। কই গেল? কে খাইলো ওইগুলা? এটা হচ্ছে তুমি যে ঢাকনাটা খুলছো, এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলো নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়াই পড়ছে সব দিকে। এদিক থেকে বের হয়েছে, এখান থেকে বের হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে বের হয়েছে, সব দিকে গেছে, কোনো একটা দিক বাদ রাখে নাই, যেদিকে ইচ্ছা সেদিকে গেছে, তার কোনো বাধা নাই, নিজের মতো করে আস্তে আস্তে বের হয়ে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে সব দিকে ছড়াই পড়ছে, ঠিক আছে। তাহলে নিঃসরণে কি ঘটবে বলো তো? নিঃসরণে কি ঘটবে? স্বতঃস্ফূর্তভাবে বের হবে না। নিঃসরণটা হচ্ছে সপ্তাহের অন্যান্য দিন আমরা যেটা ইউজ করি, পারফিউমের মধ্যে কি চাপ দেওয়া লাগে, চাপ দিলে যেটা ঘটে, এই যে সরু একটা ছিদ্রপথ আছে, এই সরু ছিদ্রপথে আমাদের কি পারফিউমের যেই অণুগুলো আছে, যে লিকুইডগুলো গ্যাসগুলো আছে, এগুলো বের হয়। তাহলে তোমাকে একটা সরু ছিদ্রপথে শুধু চাপ দিলে ওই ছিদ্রপথে কি এগুলো বেরিয়ে আসে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি ইফিউশন বা নিঃসরণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কোশ্চেনে কি আসে? কোশ্চেনে আসে হচ্ছে যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পার্থক্যগুলো শিখে নিই। প্রথমে ব্যাপনের পার্থক্য একটু দেখি তো কি বলছে। ব্যাপন বিস্তৃত পথে ঘটে। ব্যাপন কোন পথে ঘটে? বিস্তৃত পথে ঘটে। বিস্তৃত পথ মানে কি? নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে? নেটওয়ার্কে কি কোনো প্রবলেম হচ্ছে জানাও। নেটওয়ার্কে কি কোনো প্রবলেম হচ্ছে কি না একটু জানাও, হ্যাঁ। আচ্ছা, আমরা আচ্ছা, ঠিক আছে।
ওকে, আসে আবার আমরা হচ্ছে কি বললাম যে আমরা দুইটা জিনিসের পার্থক্য পড়তেছি, তাই না? ব্যাপন এবং কি নিঃসরণের পার্থক্য পড়তেছি, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য পড়তেছি। তাহলে ব্যাপন কি বিস্তৃত পথে ঘটে, ব্যাপন কোন পথে ঘটে? বিস্তৃত পথে ঘটে। ওই যে আমরা একটু আগে, আচ্ছা না স্যার ক্লিয়ার আছে, হ্যাঁ ওকে সব কিছু ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। সো ব্যাপন হচ্ছে কি বিস্তৃত পথে ঘটে। ওই যে একটু আগে বলে আসলাম যে আতরের যে ডিব্বাটা আছে ওখান থেকে কি আতরের অণুগুলো সব সুন্দর মতো বের হয়, একদম মোটা একটা রাস্তা দিয়ে বের হয়, কোনো সরু ছিদ্রপথে বের হওয়া দরকার হয় না, ঠিক আছে, বিস্তৃত পথে বের হয়। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কি সেটা সরু ছিদ্রপথ, এই যে এরকম ছোট একটা সরু ছিদ্রপথ। এই যে এখানে দেখো হাই কন্ডেনসেশন মানে বেশি ঘনত্বের এলাকা হচ্ছে এটা, এখান থেকে আতরের অণুগুলো নিঃসরণ মানে ব্যাপিত হয়ে কি লো কন্ডেনসেশন এলাকায় মানে হচ্ছে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এখানে কি কোনো সরু ছিদ্রপথ আছে নাকি এমনি পুরা রাস্তা বিস্তৃত খোলা? পুরা রাস্তাটাই খোলা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে বিস্তৃত রাস্তা। আর বলছে সরু ছিদ্রপথ, দেখো তো এই যে এখানে হচ্ছে উচ্চচাপ হাই প্রেসারের জায়গা, এখান থেকে এই যে সরু ছিদ্রপথ দিয়ে নিম্ন চাপের অঞ্চলে বের হতে হয়। এটা হচ্ছে আমাদের নিঃসরণের প্রথম পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় নম্বর পার্থক্য, কঠিন তরল গ্যাসীয় সকল পদার্থের ক্ষেত্রে উপযুক্ত মাধ্যমে ব্যাপন হয়। তাহলে কি কঠিন তরল বায়বীয় সকল মাধ্যমে কিন্তু কি ব্যাপন হয়, সকল মাধ্যমে ব্যাপন হয়, কিন্তু শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নিঃসরণ হয়, ঠিক আছে। শুধুমাত্র গ্যাসীয় পদার্থ মানে তুমি গ্যাসীয় পদার্থকে কমপ্রেসড করে তুমি তাকে একটা বোতলে বা একটা ডিব্বার মধ্যে ঢুকাবা, দেন তার জন্য বের হওয়ার জন্য সরু ছিদ্রপথ রাখবা, দেন চাপ দিলে ওই সরু ছিদ্রপথে সে বের হবে। এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য। আচ্ছা, এরপরে ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই। তুমি কি এই যে এই কণাগুলো কি চাপ দিয়ে বের করছো? না, কোনো চাপের প্রয়োজন হয় নাই। কিন্তু এই কণাগুলোকে বের করার জন্য উচ্চ চাপ কথাটা লাগবে, উচ্চ চাপের অঞ্চল থেকে সে বের হবে, সো তার জন্য সরু রাস্তা লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। এরপর আসি, ব্যাপন একটি ধীর গতি প্রক্রিয়া। ওই যে তোমার আতরের ডিব্বাটা 1 সপ্তাহ লাগছে শেষ হইতে, এক জুমা থেকে আরেক জুমা খোলা ছিল, 1 সপ্তাহ পর শেষ হয়েছে। কিন্তু তুমি তোমার পারফিউমটাকে এরকম 5 মিনিট ধরে রেখো চাপ দিয়ে, 5 মিনিটের ভিতর পুরোটা শেষ হয়ে যাবে। তাহলে কোনটা বেশি চলমান, কোনটা বেশি দ্রুত প্রক্রিয়া? অবশ্যই নিঃসরণ হচ্ছে একটি দ্রুত প্রক্রিয়া, আর ব্যাপন হচ্ছে একটা ধীর গতি প্রক্রিয়া। কারণ তার কোনো বাধা নেই, সে আস্তে ধীরে, তার কোনো মালিকানা নেই, সে কোনো পরাধীন না, হ্যাঁ, সে আস্তে ধীরে বের হবে। আর নিঃসরণ হচ্ছে কি আরেকজনের হেল্প লাগবে, এই জন্য। আচ্ছা, এরপরে ব্যাপন সর্বমুখী প্রক্রিয়া। হ্যাঁ, ব্যাপনের ক্ষেত্রে কি হয়, সব দিকে ছড়ায় ছিটে যায়, ঠিক আছে, সব দিকে ছড়ায় ছিটে যায়, ঠিক আছে, সব দিকে। কিন্তু নিঃসরণ শুধু কি একমুখী প্রক্রিয়া, এই যে সরু ছিদ্রপথটা যেদিকে থাকবে সে সেদিকে বের হবে, রাইট? আমরা এই পার্থক্যগুলো সব বুঝছি, আমরা একটু জানাই। আচ্ছা, এমডি নাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছে মাত্র। আচ্ছা, নেটে প্রবলেম হচ্ছে 2-1 জনের। শিখা দত্ত, হ্যাঁ একটু ভাইয়া ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, হ্যাঁ। আচ্ছা, সাদিয়া জাহান, জি ভাইয়া, ওকে ঠিক আছে। তোমাদের মোটামুটি এ পর্যন্ত যা বুঝালাম সব কমপ্লিট। এখন আমরা ব্যাপনের কিছু পরীক্ষায় যাই, রাইট? আমাদের চ্যাপ্টারে, আমাদের বই কিন্তু এই ফিগারগুলো আছে নাকি? চেনা লাগতেছে তো? এতক্ষণ সব অচেনা লাগছিল মনে হয় নাকি? এই যে ফিগারগুলো আমাদের বইতে আছে, আমরা একটু এখান থেকে পড়াশোনা করি। এই যে এখান থেকে আমাদের সিকিউর পড়াশোনা শুরু হবে। এতক্ষণ যা পড়াইছি অবশ্যই ব্যাপনের যে পার্থক্য, ব্যাপন এবং নিঃসরণ, ওটা সিকিউর খ নাম্বারে আসে প্রায় সময়, হ্যাঁ। আর ক নাম্বারের জন্য কিছু সংজ্ঞা আমি বলছিলাম, ব্যাপন নিঃসরণের সংজ্ঞা, পদার্থের সংজ্ঞা, এগুলো আসে। আর সিকিউতে হচ্ছে এই জিনিসগুলো আসতে পারে আমাদের। আমরা একটু মনোযোগ দিই, সবাই একটু মনোযোগ দিই। আচ্ছা, ঠিক আছে। প্রথমে ব্যাপন পরীক্ষা 3টা পরীক্ষা তোমাদের এখানে আছে। সো আমরা পরীক্ষা বোঝার আগে আরেকবার বলি, ব্যাপন এবং নিঃসরণ যদি আমাদের ক্লিয়ার হয় আমরা 3টা পরীক্ষা অবশ্যই বুঝবো, হ্যাঁ। যেহেতু ব্যাপন পরীক্ষা, আমরা ব্যাপনটা তো বুঝছি, সো আমরা চলি। প্রথমে কি বলছে? প্রথমে হচ্ছে এটা হচ্ছে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের পরীক্ষা, তরলের মধ্যে কঠিনের পরীক্ষা করব আমরা। প্রথমে কি করে এই পরীক্ষার জন্য? তুমি একটা এই পরীক্ষার জন্য প্রথমে একটা কি বিকার নিতে হবে, একটা গ্লাস বিকার নিতে হবে, একটা বিকার নিতে হবে। নিয়ে কি করতে হবে দেখো, এই বিকারের মধ্যে তোমার পানি ঢালতে হবে। আগে পানি ঢাললা,
ওকে, তুমি কি করলা, পানি ঢাললা, পানি ঢাললা, পানি ঢাল, এই লেয়ার পর্যন্ত তুমি হচ্ছে পানি ঢাললা। এখন এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল পানি। পানি কি পদার্থ ছিল? তরল পদার্থ, তরল পদার্থ। পানি ছিল হচ্ছে তরল পদার্থ। এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো তোমরা দেখো নাই, এটা তোমাদের দেখার জন্য আমি নিয়ে আসছি, এটা তোমাদের বইতে নাই, একটু দেখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কঠিন পদার্থ, ছোট ছোট লবণের দানার মতো, ঠিক আছে, ছোট ছোট লবণের বা চিনির দানার মতো। অথবা তোমরা এটা বাজারে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এক এক জায়গায় এক এক নামে বলে, এটা একটা নাম আছে, তোমরা তুত নামে চিনতে পারো, আর কিছু নাম আছে। আচ্ছা যাই হোক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কঠিন পদার্থ। আমরা কি করব, তরলের ভিতরে, পানির ভিতরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ঢেলে দিব। দেওয়ার ফলে যেহেতু এটা কঠিন পদার্থ, এটা তলানিতে নিচে চলে আসবে না, এই যে নিচে এসে বসে আছে। এখন নিচে এসে কি সে বসে থাকবে? না, সে যদি তার ভিতরে কোনো কালার বা রং থাকে ওগুলা ছড়াতে থাকবে। আর তোমার পানিটা কিন্তু এখনো নর্মাল পানি, এখনো কোনো তাপ দাও নাই, রুম টেম্পারেচার। আমাদের রুম টেম্পারেচার কত, কক্ষ তাপমাত্রা কত বলো তো? আচ্ছা বলো তো ভাইয়ারা, কক্ষ তাপমাত্রা কত বলো তো দেখি, রুম টেম্পারেচার কত, আমাদের নর্মাল রুম টেম্পারেচার কত থাকে, তাড়াতাড়ি বলো, সবাই বলো। আচ্ছা, তো আমরা যে পানিটা নিলাম সেটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার পানি। আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ছেড়ে দিলাম। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে আবার একটু কালারফুল জিনিস, ঠিক আছে, এখান থেকে গোলাপি বর্ণ বের হয়। এ হচ্ছে পানির সাথে রিয়াকশন করে কি করে, হ্যাঁ, গোলাপি বর্ণ তৈরি করে। আচ্ছা শিখা দত্ত, আমি আজ প্রথম, ধন্যবাদ ধন্যবাদ, আমারও আজকে প্রথম ক্লাস তোমাদের জন্য, ঠিক আছে, সমস্যা নেই। যারা প্রথম আমাকে দেখতেছ, সবাই অবশ্য প্রথম দেখতেছ, আজকে যেহেতু প্রথম ক্লাস, সবার জন্য কি অভিনন্দন, অভিনন্দন। আর তোমাদের এসএসসি প্রিপারেশনের পুরো শেষ সময় পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো এখন কি হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কঠিন পদার্থ, ঢেলে দিলাম এখানে। এখন এর হচ্ছে নিজস্ব কালার হচ্ছে পিঙ্ক কালার, গোলাপি, মেয়েদের খুব পছন্দের কালার, ঠিক আছে, গোলাপি কালার। এখন এই গোলাপি কালারটা সে পানির সাথে রিয়াকশন করে গোলাপি বর্ণ তৈরি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে। সো তুমি দেওয়ার পর আস্তে 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 কি এটা গোলাপি বর্ণ হচ্ছে, এই যে একটা সময় কি গোলাপি বর্ণ হয়ে গেছে। কিন্তু তোমার রুম টেম্পারেচার যখন ছিল তখন কি এটা হচ্ছে, রুম টেম্পারেচার হচ্ছে আমাদের কত ডিগ্রি, রুম টেম্পারেচার হচ্ছে আমাদের কি, আমাদের 25 ডিগ্রি, কি বললে? আচ্ছা, রুম টেম্পারেচার হচ্ছে আমাদের কত, 25 ডিগ্রি, হ্যাঁ, অথবা এখন বর্তমানে এটাকে 27 ডিগ্রি ধরা হয়, কারণ আমাদের বৈশ্বিক উষ্ণতা একটু বেড়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 25 থেকে 27। সো এখন আমাদের পানিটা এতক্ষণ ছিল কি 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, বা রুম টেম্পারেচার, নর্মাল পানি ছিল, অত কিছু বাদ দাও, নর্মাল পানি ছিল। এখন এই নর্মাল পানিতে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা তার প্রথমে আস্তে 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 কি তার বর্ণটা ছাড়ছে। কিন্তু তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা কঠিন পদার্থ, এটা প্রথমে যদি একটা গরম পানিতে ঢেলে দাও, চুলার মধ্যে থেকে পানি গরম করে এনে ঢেলে দিলা, তাহলে কি ঘটবে, তাহলে সাথে সাথে খুব দ্রুত সে কি করবে, তার বর্ণটা ছেড়ে দিবে, ঠিক আছে, সাথে সাথে খুব দ্রুত সে তার বর্ণটা ছেড়ে দিবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম 25 থেকে 30 ডিগ্রি মেবি, হ্যাঁ, কিছু কিছু জায়গায় 25 থেকে 30, আবার কোথাও 25 থেকে 27। আমরা আমাদের ল্যাবে যখন কাজ করি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি তো, সো ওখানে ল্যাবে যখন কাজ করি আমরা এটাকে 27 ডিগ্রি ধরি, কারণ আগে সব জায়গায় 25 ডিগ্রি ধরা হতো, কিন্তু এখন 27 ডিগ্রি ধরা হচ্ছে, কারণ আমাদের দেশের টেম্পারেচার বা পৃথিবীর টেম্পারেচারটা দিন দিন বাড়তেছে। ইভেন তোমরা এইবার তো দেখছো, তাই না, এবার গরমের তীব্রতা অনেক বেশি ছিল, তাই না, এটা তো সবাই দেখছো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সো আমাদের এখানে কি যদি আমরা ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে ঢালি, তখন সে আস্তে 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 মানে সে কালারটা দিবে, তার কালারটা ছাড়বে। আর যদি গরম পানিতে দেই, তাহলে সেটা কি খুব দ্রুত পানি তার কি কালারটা ছেড়ে দিবে। সো আমরা এখানে বলতে পারি তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন, এই যে তরল পদার্থের ভিতরে কঠিন পদার্থ ঢাললাম, যে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন অনেক কম হয়, তবে তাপ দিলে ব্যাপনের হার বেড়ে যায়। তুমি প্রথম যখন নর্মাল পানিতে দিছো, তখন অনেক সময় দেখা যায় কি পুরোটা গলেও না, কিছু নিচে থেকে যায়, ঠিক আছে, অল্প একটু গুলে শেষ, অল্প একটু কালার দিয়ে সে আর কালার দেয় না। কিন্তু তুমি যদি ওই পানিটাকে গরম করো, সাথে সাথে সে সম্পূর্ণগুলো গুলে কি কালারটা দিয়ে দিবে, তার গোলাপি বর্ণ সে ধারণ করে ফেলবে পুরো পাত্রে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য বলছে যে তবে তাপ দিলে ব্যাপনের হার বেড়ে যায়,
আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষার নাম হচ্ছে তরলের মধ্যে কঠিনের ব্যাপন পরীক্ষা। তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন পরীক্ষা। যদি কোশ্চেন আসে এভাবে এই কথাটা ব্যাখ্যা করে দিও, এই 3টা পাত্র আঁকবা, পাশে লিখে দিও যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা তরলের মধ্যে ঢালবো, এই কথাগুলো লিখে দিও, ঠিক আছে? এরপর আমি ভাইয়া যা যা বলছি সব কিছু কি ব্যাখ্যা করে দিবা। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় যে পরীক্ষা আছে আমাদের, সেটা হচ্ছে তরলের মধ্যে তরলের পরীক্ষা। আমি আবার সেম 3টা পাত্র নিলাম, এই যে 3টা পাত্র নিলাম, সেম 3টা পাত্র নিলাম। এইখানে আমি কি করব, এখানে আবার প্রথমে পানি নিব, পানি নিয়ে পানিটাও তরল, ঢালবো একটা তরল পদার্থ। কি ঢালবো? ওই যে তোমরা বাসা বাড়িতে নীল তো ইউজ করো, যারা সাদা কাপড় ইউজ করো, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো, তারা কি সাদা কাপড়ের মধ্যে কি করো, সাদা যে পাঞ্জাবি বা পাজামা থাকে মাঝে মধ্যে হালকা একটু নীল দাও, যাতে একটু চকচকা হয়, একটু সুন্দর লাগে, তাই না? ওই নীলটা কিন্তু তরল পদার্থ থাকে না, ওই তরল পদার্থটাই ঢালবো, এই যে ফোটায় ফোটায় তরল পদার্থ ঢালবো এখানে। নীলটাও তরল, পানিও তরল। তাহলে তরলের মধ্যে তরলের ব্যাপনটা কি আগের থেকে একটু বেশি হবে না? আগে ছিল কি তরলের মধ্যে কঠিনের ব্যাপন, এখন হচ্ছে তরলের মধ্যে তরলের ব্যাপন, সেম পদার্থ, হ্যাঁ? তাহলে একটু বেশি হবে, অবশ্যই একটু বেশি হবে। সো তরল পদার্থের মধ্যে তরল পদার্থের ব্যাপন অনেক বেশি, তাপ দিলে ব্যাপনের হার আরও বাড়তে থাকে। যে কোনো পদার্থ, যে কোনো ব্যাপনের ক্ষেত্রে তাপ দিবা, ব্যাপন হারটা বাড়বে, স্বাভাবিক। তাহলে তোমার এমসিকিউ আসতে পারে, তাপ দিলে ব্যাপনের হার কমে নাকি বাড়ে? বলো, সবাই বলো, তাপ দিলে ব্যাপনের হার কমে নাকি বাড়ে? বলতে থাকো। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম যে তরলের মধ্যে তরল পদার্থ যখন ঢালবো, কি হবে? ব্যাপনটা একটু আগের থেকে একটু বেশি হবে। আচ্ছা বলো, তরলের মধ্যে তাপ দিলে কি হয়, ব্যাপন বাড়ে না কমে? আচ্ছা, ইব্রাহিম আবার অ্যান্সার দিছো যে বাড়ে, ঠিক আছে, ওকে। এতটুকু বুঝছি, 2টা পরীক্ষা বুঝছি, প্রথম 2টা পরীক্ষা ইনশাল্লাহ বুঝে গেছি না? আচ্ছা, এবার আসি আমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, যেটা প্রত্যেক পরীক্ষা বারবার আসে, ইভেন তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখি এইখানে আমরা যেই পরীক্ষাটা করবো, আচ্ছা এর আগে বলো এতটুকু যা বুঝাইছি সব বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে খুব দ্রুত ভাইকে জানো, আমরা খুব শেষের দিকে আছি, আমরা একদম শেষের দিকে আছে আমাদের, ঠিক আছে? আজকে আর বেশি পড়াবো না, আমরা আস্তে আস্তে আগাবো, সমস্যা নেই, আজকে আর বেশি পড়াবো না। আচ্ছা দেখো, এই পরীক্ষাটা হচ্ছে 2টা গ্যাসের ব্যাপন পরীক্ষা, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, হ্যাঁ ওকে। 2টা গ্যাসের ব্যাপন পরীক্ষা, তাহলে আমরা শুরু করি। আমরা এই পরীক্ষার জন্য প্রথমে একটা কাঁচ নল নিব, ওই কাঁচ নলের 2টা মুখ থাকবে কি খোলা থাকবে, ওপেন, ঠিক আছে? আচ্ছা, ওই ওপেন মুখের মধ্যে আমরা কি করব, 2টা গ্যাস যুক্ত করব। কিভাবে? প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা সবাই চিনি, আমাদের অ্যাসিডের জগতে সব থেকে তীব্র হাইড্রোক্লোরিক এবং সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? সো আমরা সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কিন্তু তরল অবস্থায় থাকে নর্মালি, ঠিক আছে? হ্যাঁ, ওই তরল অবস্থায় আমরা কি করব, ওখানে তুলা বিঝাবো, একটা তুলা বিঝে কি করব, ওই তুলাটা একটা কাঁচ নলের একটা সাইডে আমরা যুক্ত করে দিব, এই যে তুলাটা আমরা কি কাঁচ নলের একটা সাইডে যুক্ত করে দিলাম, কাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ভিজায়া। এখন পরবর্তীতে আমাদের আরেকটা গ্যাস লাগবে, ওইটার জন্য আমরা কি করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে আরেকটা, ধরো আমাদের কাছে আরেকটা দ্রবণ আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নামে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে আমরা কি আরেকটা তুলা ভিজাবো, ওই তুলাটাও এখানে অ্যাটাচ করে দিব, তাহলে কাঁচ নলের 2টা মুখ বন্ধ হয়ে গেল 2টা তুলা দ্বারা। একটা তুলা কি ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ ভিজানো তুলা, আরেকটা তুলা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিজানো তুলা, ঠিক আছে, ওকে। এখন আমাদের কাঁচ নল ক্লোজ। এখন কি ঘটবে, এখন ব্যাপনটা শুরু হয়ে যাবে। ব্যাপন মানে তো আমরা জানি কি একদম স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখন তুলার ভিতরে যে অণুগুলো আছে এরা আস্তে আস্তে বের হবে, যার ক্ষমতা বেশি সে তত দূরে দৌড়াইতে পারবে। এখন দৌড় প্রতিযোগিতার মধ্যে বলো তো কারা ফার্স্ট হয়? নর্মালি তোমরাই বলো, দৌড় প্রতিযোগিতার মধ্যে কারা বেশি ফার্স্ট হয়? হ্যাঁ, চিকনা চাকনা মানুষ যারা একটু চিকন, এরা কিন্তু দৌড় প্রতিযোগিতার মধ্যে কি ফার্স্ট হয়ে যায়, তাই না? যাদের ভর একটু কম থাকে, হ্যাঁ, আর তোমার মোটা বন্ধু যারা একটু বেশি কি
বেশি খাওয়া দাওয়া করে, যে বেশি একটু মোটা, তারা কিন্তু দৌড় প্রতিযোগিতায় ফেল হয়, একদম সবার শেষে আইসা তোমার কি করে উপস্থিত হয়। হ্যাঁ, সো দৌড় প্রতিযোগিতা আমরা এটা বুঝে নাও যে আমরা যারা চিকন, যাদের ভর কম, তারা কি দৌড় প্রতিযোগিতায় কি ফার্স্ট হয়। সো সেই ক্ষেত্রে আমরা তাহলে এখানে ধরো একটা দৌড় প্রতিযোগিতা হবে কিভাবে, ধরো এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের তুলা যুক্ত করছি, এই তুলা থেকে আমাদের এক ধরনের গ্যাস বের হবে, সেই গ্যাসটার নাম হচ্ছে NH3 বা অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যামোনিয়া ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাসটা বের হবে। এই গ্যাসটা এখন এইদিকে সঞ্চালন হবে, এদিকে দৌড়াবে, ঠিক আছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বের হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বের হবে তোমার হচ্ছে কি হাইড্রোক্লোরিকের একটা গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড নামক একটা গ্যাস বের হবে। আচ্ছা, এখন ও দৌড়াবে হচ্ছে এদিকে, ও দৌড়াবে হচ্ছে এদিকে, তাই না? এখন কার দৌড় বেশি হবে, কে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে বলো তো, কে বেশি হবে, কে বেশি দূর যেতে পারবে বলো তো। আচ্ছা, ওই যে একটু আগে যে কনসেপ্টটা বললাম যে তোমার চিকনা বন্ধু যার ভর কম থাকবে সেই কি দৌড় প্রতিযোগিতা বারবার ফার্স্ট হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমরাই বলো তো কে বেশি দূরে গিয়ে পৌঁছাবে, কার ব্যাপনটা বেশি হবে, অ্যামোনিয়া নাকি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, কোন গ্যাসের মানে তোমার ব্যাপনটা বেশি হবে বা কে বেশি দূর যেতে পারবে, তোমরা একটু বলো তো, একটু বলো। আচ্ছা, বলতে থাকো বলতে থাকো, সবাই বলতে থাকো। আচ্ছা, আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো, আমাদের চিকন যে বন্ধুটা আছে, চিকন যে চিকনা হাড্ডি, ঠিক আছে, ওই বন্ধুটা হচ্ছে কি বেশি দৌড়াতে পারবে, ইভেন সে কি অনেক দ্রুত দৌড়াবে, অনেক দূর চলে যাবে। কিন্তু মোটা বন্ধু দেখবা যে মাঝপথে এসে থেমে গেছে, অর্ধেক, অল্প একটু গিয়ে সে বলতেছে আর পারবো না, ঠিক আছে। সো আমাদের এখানে আগে বের করতে হবে কে মোটা কে চিকন, কে মোটা কে চিকন। দেখি তোমরা কি অ্যান্সার দিছ। ইব্রাহিম বলছো NH3, হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। তাহলে কিভাবে ঠিক হইলো আমরা একটু দেখি। আমরা বলছি কে চিকন কে মোটা, এটা বের করতে পারলে আমরা বুঝে যাবো কার দৌড়ত্ব কত, ঠিক আছে, কে কতটুকু দৌড়াইতে পারছে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, আমরা কে চিকন কে মোটা সেটা কিভাবে বের করব। অ্যামোনিয়াটা আগে দেখি, NH3। আমরা বলছি যার চিকন কারা হয়, যাদের ভর কম হয়, তাহলে আমরা এদের ভর বের করব, এদের কি আণবিক ভর বের করব। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত, এটা মুখস্থ 17, ঠিক আছে, মুখস্থ। আর বের করে কিভাবে আমি একটু দেখাই দিই। অ্যামোনিয়া মানে নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর কত 14, আর হাইড্রোজেন আছে কয়টা 3টা, তাহলে যোগ করলে হবে 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর বের হলো 17। এবার এদিকে আসি হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে, হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন হচ্ছে 1। আর ক্লোরিনের আণবিক ভর কত, ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5, তাহলে ইজ ইকুয়াল টু 36.5। তাহলে দুইজনের ভর বের করছি, একজনের হচ্ছে 36.5, একজন হচ্ছে 17। তোমার দুইটা বন্ধু প্রতিযোগিতা নামছে, একজনের ভর পাইলা 17, আরেকজনের ভর পাইলা 36.5। তাহলে তুমি বলে দাও, প্রতিযোগিতা এখন শুরু হয় না, তুমি আগেই বলে দাও কে বিজয় হবে, কে বেশি দূরে দৌড়াতে পারবে। হ্যাঁ, কি যে চিকনা বন্ধু যার ভর সব থেকে কম, তাহলে কার ভর কম পাইছি আমরা, এই যে চিকনাটা, চিকনা চিকনা চিকনা, আর এ হচ্ছে মোটা 36, এই বেশি দূর যেতে পারবে না। তাহলে এই যদি বেশি দূর যায়, দেখো তো এই যে অ্যামোনিয়া, এই যে এই লাইন পর্যন্ত অ্যামোনিয়া আসছে অনেক দূর, কিন্তু মোটা বন্ধুটা অল্প একটু গেছে, অল্প একটু গেছে গিয়ে থেমে গেছে। তাহলে ব্যাপনের হার কার সব থেকে বেশি, অ্যামোনিয়ার। অ্যামোনিয়ার না, ব্যাপনের হার সবসময় চিকনা বন্ধুর বেশি, মনে রাখবা, ঠিক আছে, এই কথাটাই মনে রাখবা, চিকনা বন্ধুর ব্যাপনের হার সব থেকে বেশি। আচ্ছা, যদি এতটুকু বুঝে যাও, তাহলে একটা কথা মনে রাখবা যে যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন, আচ্ছা এখানে আমাদের একটু বলেছে ব্যাপন হবে, ব্যাপন তত বেশি, ঠিক আছে, ব্যাপন তত বেশি। যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন কি, আচ্ছা ব্যাপন তত বেশি হবে, ব্যাপন কি তত বেশি হবে। আচ্ছা হ্যাঁ, সায়েন্স ফিকশন, আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, তোমাদের স্লাইডগুলো রেডি করার জন্য খুব একটা সময় পাইনি, একটু দ্রুত তৈরি করছি তো, ওই জন্য একটু ভুল হয়ে গেছে, এখানে ব্যাপন হবে, আমি লিখে দিছি। হ্যাঁ, আচ্ছা
সমস্যা নেই, নেক্সট টাইম আমরা একটু দেখে শুনে আসবো। আর আজকে একটু ওই যে প্রবলেম হয়েছে, লোডশেডিংয়ের কারণে কাজ করতে অনেক প্রবলেম হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা এই কথাটা যদি মনে রাখতে পারি, আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলি। আজকে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করে আজকে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা বেশিক্ষণ না। আচ্ছা, আমাদের এই তো লাস্ট স্লাইড, আমরা এই কোশ্চেনগুলো সলভ করে আমাদের আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা চলো, আজকে যেহেতু লাস্ট পার্টে আমরা লাস্টের দিকে আসি, সবাই কি কোশ্চেনগুলো অ্যান্সার দিবা? প্রথম কোশ্চেনে চলে আসো, প্রথম কোশ্চেনে চলে আসো, সবাই দ্রুত অ্যান্সার করবা। হ্যাঁ, নিচের কোনটির ব্যাপন হার অধিক বেশি বা অধিক? নিচের কোনটির ব্যাপন হার অধিক? ওই যে একটু আগে আমরা যে পরীক্ষাটা করে আসছি সেখান থেকেই সেই কনসেপ্টটা দিয়ে তোমরা বের করবা। একটু তোমরা তাড়াতাড়ি দেখো, চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কোনটার ব্যাপন হার অধিক হবে, কোনটার ব্যাপন হার অধিক হবে। আমি আবারও মনে করি এই কনসেপ্ট, যেই বন্ধুর ভর কম, তোমার দুইটা বন্ধুর মধ্যে যেই চিকন, যার ভর, যার ওজন কম হবে, সেই তো কি দৌড়াইতে পারবে। সো এখানে দেখো, তোমার চারটা বন্ধু আছে, কে সব থেকে চিকনা, কে সব থেকে চিকন, তাকে ধরে ফেলো, যে তুই আগে জয়, যা তুই খেলার মাঠে নামার আগে বিজয়, জয় করছস, ঠিক আছে? আচ্ছা, তাকে খুঁজে বের করো, অ্যান্সার দিতে থাকো। আচ্ছা, আমাদের সায়েন্স ফ্রিকশন বলছে NH3, ইব্রাহিম বলতেছ কি SO2, সামিরা ইলফা বলছে হচ্ছে গ। আচ্ছা, ভালো করে দেখো, ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। এই MCQ-গুলো প্রত্যেকবার আসে, একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। আচ্ছা, স্যার কি নাইট্রোজেন 17 লিখছেন? ও, নাইট্রোজেন 17 লিখছি। আচ্ছা ঠিক আছে, নাইট্রোজেন মুখে হয়তো 14 বলছে, হাতে 17 লিখছে। আচ্ছা, সমস্যা নাই, তোমরা বুঝলেই হলো। নাইট্রোজেন তোমার হচ্ছে কি 14, আর সাথে 3টা হাইড্রোজেন থাকবে, টোটাল অ্যামোনিয়া হবে 17, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার দিয়েছি হচ্ছে কি, একজন বলছে হচ্ছে অ্যামোনিয়া, আরেকজন কি বলছে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, দুইজন বলছে অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়াই কি অ্যান্সার হবে নাকি? হ্যাঁ, কি বলো, কি বলো তোমরা? আচ্ছা, আমরা তাহলে একটু শুরু করে দিই। আমরা এখন কি সবাইকে টেস্ট করব, সবাইকে মাপবো ধরে ধরে, যে কোনটা বেশি মোটা, কোনটা বেশি ঠিক না। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, আমি তোমাদের এই যে এখানে কিছু গ্যাসের নাম লিখে দিছি, কিছু জিনিস লিখে দিছি, এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নিবা। দেখো, কার্বন ডাইঅক্সাইড 44, এটা মুখস্থ করবা। অ্যামোনিয়া 17, এটা মুখস্থ করবা। মিথেন 16, এটা মুখস্থ করবা। আচ্ছা, আর পরমাণুর ক্ষেত্রে মনে রাখবা, হাইড্রোজেন তো 1, এটা আমরা সবাই জানি। কার্বন 12, অক্সিজেন 16। আচ্ছা, নাইট্রোজেন কি হবে? সরি, এইখানের কথা বলছো মনে না, নাইট্রোজেন হবে 14। আচ্ছা, অনেক ভুল হইতেছে। আচ্ছা, নাইট্রোজেন হবে 14, এটার কথা বলছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাইট্রোজেন হবে 14, নাইট্রোজেন হবে 14, ঠিক আছে? আচ্ছা, আর সালফার হবে 32। এখন আমরা টেস্ট করি কার্বন ডাইঅক্সাইড, 44, কীভাবে বের করে সেটা তো আমরা জানি। এরপরে সালফার ডাইঅক্সাইড কত আসে আমরা একটু বের করে ফেলি। সালফার হচ্ছে আমাদের কত? 32 প্লাস অক্সিজেন 16, আছে দুইটা, 16 দুগুণে 32। অক্সিজেন একটার মান হচ্ছে 16, আছে হচ্ছে দুইটা, তাহলে কত হবে? 32, আর 32 দুগুণ হচ্ছে 64, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে অ্যামোনিয়া, NH3 আমাদের মুখস্থ। অ্যামোনিয়া হচ্ছে কত? অ্যামোনিয়া হচ্ছে 17। এরপরে আছে H2, তাড়াতাড়ি অ্যান্সার দাও, এখনো সময় আছে। কোনটা হবে চিকনা বন্ধু আমাদের? H2 মানে হচ্ছে কত? হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে দুইটা মানে হচ্ছে 2। এখন দেখো, এখান থেকে বলো এখন অ্যান্সার কোনটা হবে? চারটার মধ্যে অ্যান্সার কোনটা হবে? তোমরাই বলো। এই যে সবাই কিন্তু এখন ভুল করলা, কেউ বলছে অ্যামোনিয়া, কেউ বলছে সালফার ডাইঅক্সাইড। ক্যালকুলেশন না করে বলে দিছি নাকি, আন্দাজের উপর ঢিল মারা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আজকে ভুল হয়েছে, আজকের পর থেকে যাতে আমাদের কোনো ভুল না হয়, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ভর সব থেকে কম কার? হাইড্রোজেন, ঠিক আছে? আমরা বলছিলাম না, পাল্লার মধ্যে উঠে যার ভর কম পাবো, যে বেশি চিকন হবে, চিকন মানে তো ভর কম, যার বেশি ভর কম হবে সেই বিজয়ী হবে, তার ব্যাপন হার সব থেকে বেশি হবে, ঠিক আছে? তাহলে কি
2, হাইড্রোজেনের 2, সবার কম। সো হাইড্রোজেন হচ্ছে আমাদের কি অধিক ব্যাপিত হবে। আচ্ছা, ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? এই ধরনের কোশ্চেনও আসতে পারে। ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, এই ধরনের কোশ্চেন কি আসে? আচ্ছা, এখানেও আমরা সেমভাবে বের করে ফেলবো যে ক্রম মানে হচ্ছে কি এই যে ক্রমগুলো আছে, 4টা ক্রম আছে, এগুলো কি সঠিক কিনা। দেখো মিথেন কত, CH4 মানে তো মিথেন, মিথেন হচ্ছে 16, আমরা সবগুলার লিখে ফেলি। কার্বন কত, 44, অ্যামোনিয়া কত, 17। ঠিক আছে, এখন বলছে ব্যাপনের ক্ষেত্রে, ব্যাপনের ক্ষেত্রে মানে কার বেশি ব্যাপন হবে, তিনটার মধ্যে কার বেশি ব্যাপন হবে, যে বেশি কি ছোট, যে বেশি ছোট, যার ওজন সব থেকে কম সেই তো বেশি ব্যাপন হবে। হ্যাঁ, এরপরেরটা হবে মানে যা এরপরে যার ভর, এরপরে যার ভর, তাহলে এখানে সব থেকে কম 16, ঠিক আছে, প্রথমে তাকে রাখছে। এরপরে 17 আসার কথা কিন্তু দিয়ে দিচ্ছে কত, 44, তাহলে এই ক্রমটা ভুল। পরের ক্রমে আসি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া কত, 17। H2S, এটা একটু বের করি আমরা, H2S, H2 মানে হচ্ছে 2 প্লাস সালফার, সালফার কত, 32, 32 আর হচ্ছে 34, তাহলে এটা হচ্ছে আমাদের 34। ওকে, 34। আর কার্বন ডাইঅক্সাইড কত, 44। তাহলে দেখি তো এই ক্রমটা সঠিক কিনা। আচ্ছা, 17, 34, 44, দেখো তো এই ক্রমটা সঠিক কিনা। হ্যাঁ, আমাদের 2 নাম্বার খ নাম্বার ক্রমটা সঠিক। পরেরটা একটু চেক করে দেখি এটাও কি সঠিক হতে পারে কিনা দেখি। অ্যামোনিয়া কত, 17, CH4 16, প্রথমেই ভুলে যে প্রথমে বড় ভরেরটা রাখছে। এখানে দেখো এই যে প্রথমে ছোট ভর, তার থেকে একটু বেশি, তার থেকে একটু বেশি, শেষ। এখানে কিন্তু প্রথমেই বড় ভর, এরপর ছোট ভর, এটা প্রথমেই ভুল, আমরা ধরে ফেলছি, আর পরটা বের করে রাখবো না। CH4 16, সালফার ডাইঅক্সাইড কত বের করছিলাম, 64 বের করছিলাম। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড 44, দেখছো মাঝখানে বড় ভর চলে আসছে। ক্রম কি ঠিক আছে না? তাহলে আমাদের ক্রমের মধ্যে যদি ক্রম আসে তাহলে কি হবে, সব থেকে চিকনটা, এরপরে তারপরের ভর যে, তারপরের ভর যে, আস্তে আস্তে সংখ্যাগুলো আস্তে আস্তে বড় হবে। এই সংখ্যাগুলো কি আস্তে আস্তে, এই যে 17, 34, 44, ঠিক আছে, বড় হবে, ছোট থেকে বড় হবে। ওইটা হচ্ছে ওই ক্রমটা হচ্ছে আমাদের সঠিক ক্রম, তাহলে এটা ভুল। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আসি, নিচের কোনটির নিঃসরণের হার অনেক বেশি? লাস্ট কোশ্চেন, আমাদের একদম লাস্ট কোশ্চেন, এটার অ্যান্সার দিয়ে দাও দেখি, এটার অ্যান্সার পারো কিনা, নাকি আমি করে দিব, নাকি ভাইয়া করে দিতে হবে? বলো, আজকের জন্য আমরা বিদায় নেব একটু পরে। খ হবে কার, কোনটা, কে বলছো খ হবে কোনটা লাস্ট কোশ্চেনের? সায়েন্স ফিকশন। আচ্ছা, করে দিব, আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আমরা সেম সিস্টেম, নিঃসরণ আর ব্যাপনের, দেখো নিঃসরণ আর ব্যাপনের টেকনিক্যাল যে মেকানিজম ছিল সেটা তো সেম, যে উচ্চ ঘনত্বের অঞ্চল, নিম্ন ঘনত্বের অঞ্চল, উচ্চ চাপের অঞ্চল, নিম্ন চাপের অঞ্চল, অর্থাৎ উচ্চ থেকে হাই কনডেনসেশন থেকে লো কনডেনসেশন, হাই প্রেসার থেকে লো প্রেসারে যাবে, মেকানিজম সেম। সো ওদের কথাটাও সেম, ঠিক আছে, এদের কথাটাও সেম হবে, যে যে বেশি চিকন হবে তার ব্যাপনটা বেশি হবে, তার নিঃসরণটাও বেশি হবে, তাই না? সেমভাবে আমরা বের করব। তাহলে কার্বন ডাইঅক্সাইড কত, 44, মিথেন কত, 16, অ্যামোনিয়া কত, 17, H2O কত বের করছিলাম, H2O পানি। আচ্ছা, পানিটা লিখছি এখানে, পানিটা লিখে নিই না, আচ্ছা এটাও তোমরা লিখে নিও। H2O পানি হচ্ছে 18। তাহলে কে বেশি চিকন, কার ভর সব থেকে কম এখানে, 16, ঠিক আছে। খ কে বলছো, ইব্রাহিম, খ। আচ্ছা বি, ঠিক আছে গুড ইব্রাহিম, গুড, তোমাকে ধন্যবাদ, তুমি আজকে সব থেকে বেশি সঠিক অ্যান্সার দিছো। আচ্ছা, তাহলে 16 যেটা, সেটা হচ্ছে আমাদের কি সব থেকে কম ভর, সব থেকে চিকন বন্ধুটা হচ্ছে 16, সো আমাদের অ্যান্সার হবে কি 16। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি, এইগুলা কিন্তু এমসিকিউতে বারবার আসে, সো আমরা ভালো করে শিখে নিব। আর এখানে সব কিছু ঠিকঠাক না, নাইট্রোজেন হবে, এই জিনিসটা তোমরা একটু ঠিক মতো লিখবা, নাইট্রোজেন হবে কত এখানে, 14, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস আজকের জন্য এখানেই শেষ। আর তোমরা সবাই ভাইয়ার এই চ্যানেলটার মধ্যে একটু যুক্ত হয়ে যাবা, ঠিক আছে, এই গ্রুপে যুক্ত হবা। আর তোমাদের যত কুইজ আমি এই গ্রুপ থেকেই পাবলিশ করব। আর বললাম যে কুইজে 2-3টা বা 4টা বা 5টা কুইজ অথবা আরও বেশি কুইজ নিয়ে আমি হুট করে একদিন একটা পুরস্কার দিব। সো সবাই প্রত্যেকটা কুইজে কি উপস্থিত হওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তোমাদের জন্য পুরস্কার থাকবে, পুরস্কার কিন্তু একবার না অনেকবার দেওয়া হবে।
সো প্রথম থেকেই আমি কিন্তু বিবেচনা করবো, হুটহাট দিব না কিন্তু, ঠিক আছে? প্রথম থেকেই যে পরিশ্রম বেশি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শেষ। আর তোমাদেরকে আবারও একটা কথা বলি, যেহেতু তোমাদের অলরেডি আর মাত্র 8 থেকে 9 মাস অথবা 10 মাস আছে, সময় নষ্ট করো না, পড়তে থাকো, পড়াগুলো গুছাও, ঠিক আছে? এসিসি রেজাল্টটা তোমাদের ভালো হতেই হবে, কারণ তোমরাই লাস্ট ব্যাচ। এর পরবর্তীতে এসিসি পরীক্ষা হবে কি না হবে, হতেও না পারে, ঠিক আছে? নাও হতে পারে। সো ওটা নিয়ে সন্দেহ আছে। সো তোমরা যেহেতু লাস্ট ব্যাচ, তোমরা রেজাল্টটা ফাটায় দাও, ঠিক আছে? এমন একটা রেজাল্ট করবা, আর তোমাদের রেকর্ড কেউ ভাঙতেও পারবে না। পূর্বে যত রেকর্ড ছিল তোমরা এই রেকর্ডটা ভাঙতে পারো, কিন্তু তোমাদের পরে আর কেউ রেকর্ড ভাঙতে আসবে না। সো এসিসি যেহেতু তোমাদের জীবন থেকে, আমাদের জীবন থেকে, বাংলাদেশের সবার জীবন থেকে বিদায় নিচ্ছে, সো তোমরা রেজাল্টটা ভালো করার চেষ্টা করো। ইনশাল্লাহ সবাই যাতে গোল্ডেন এ প্লাস থাকে, আর গোল্ডেন এ প্লাস থাকলে বৃত্তিও পেয়ে যাবা, সরকারি বৃত্তি। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।